এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক এমন ব্যক্তিত্ব যার বয়ান শোনার জন্যে গোটা পৃথিবীর লোক জড়ো হয়ে যায়। এমন একজন ব্যক্তি যিনি 28 বছর রাজনীতিতে আছেন, পার্লামেন্টের মেম্বার, নির্ভয়ে নিজের বক্তব্য পেশ করেন আর নিজের লোকেদের জন্য লড়াই করেন। প্লিজ ওয়েলকাম আসাদুদ্দিন ওবেসি। আর এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকি আদালতে আমাদের আজকের জজ, হিন্দুস্তান টাইমসের সিনিয়র জার্নালিস্ট কুমকুম চাড্ডাকে। আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে অনুমতি চাইব আজকের জজ কুমকুম চাড্ডার কাছে। আদালতের কার্যক্রম শুরু করা হোক। আপকি আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় ওঠার আগে একবার নজর বোলাবো আসাদুদ্দিন ওবেসির পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওবেসি নিজের নির্ভীক বয়ানের কারণে সব সময় বিপদের সম্মুখীন হয়ে পড়েন। सोनिया गांधी आज हुबली में है, राहुल गांधी हुबली में। अरे बात करो, मस्जिद को शहीद कर दिया, दरगाह को तोड़ दिए। हुबली में 150 बच्चे हैं, मगर शेतकर के लिए तायीद करने सोनिया गांधी आती है, जो आरएसएस से निकला और आज भी आरएसएस में है। আসাদুদ্দিন ওবেসি 1994-তে প্রথমবার অন্ধ্রপ্রদেশ অ্যাসেম্বলির ভোটে এমএলএ পদে জয়লাভ করেন। দুবার এমএলএ হওয়ার পর আসাদুদ্দিন ওবেসি 4 বার হায়দ্রাবাদ থেকে লোকসভা ভোটে জিতে এসেছেন। পার্লামেন্টের পারফরমেন্সের জন্য আসাদুদ্দিন ওবেসিকে সংসদ রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। রাজনৈতিক কাজকর্মের সাথে সাথে আসাদুদ্দিন ওবেসি মাইনরিটির উন্নতির জন্য কাজ করেন। দারুস সালাম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আসাদুদ্দিন ওবেসি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স যেখানে পড়ানো হয় সেই সব কলেজ উনি পরিচালনা করেন। ওবেসি হসপিটালে আর প্রিন্সেস ইসরা হসপিটালে উনি রোগীদের চিকিৎসা করান। কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমেও গরিব মানুষদের সাহায্য করেন। দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টারে 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম অফ দ্য ওয়ার্ল্ডের লিস্টে আসাদুদ্দিন ওবেসির নাম বারবার বলতে শোনা যায়। আসাদুদ্দিন ওবেসি নিজের পার্টি AIMIM কে ন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মহারাষ্ট্র এবং বিহারে ভোটে জিতে নিজের বিরোধীদের অবাক করে দিয়েছেন। পেশাগত উকিল, লন্ডনের লিঙ্কড-ইন বার অ্যাট ল ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি আপকি আদালতে আজ নিজের ওকালতি নিজেই করবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসির উপর। আপকি আদালতে AIMIM এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওবেসির ওপর অভিযোগ হলো যে উনি হলেন অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান। আসাদুদ্দিন জি, এটা কি সত্যি যে রাজনীতিতে আসার আপনার কোনো ইচ্ছা ছিল না? আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, খুব ভালো ফাস্ট বোলারও ছিলেন। আপনার আর আমার জীবনের ভাগ্য আমাদের হাতে থাকে না। সেটা শুধুমাত্র উপরওয়ালার হাতেই রয়েছে। কিন্তু হ্যাঁ, মানে ওই সেই সময় অল্প বয়সে একটা ইচ্ছে ছিল তো ক্রিকেটার হওয়ার। তারপর বড়রা বোঝালেন যে, "এখন পড়াশোনা করার সময়, ডিগ্রি উপার্জন করো।" আমি আমার বাবার কথা শুনলাম। তারপর ডিগ্রি উপার্জন করার জন্য চলে গেলাম। সেই কথা মনে আছে আপনার, যেখানে আপনি 6টা উইকেট নিয়েছিলেন? হ্যাঁ, সেটা ওসমানিয়া ইউনিভার্সিটি ভার্সাস ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির আ ইন্টার-ভার্সিটি ফাইনাল ছিল। ওসমান ইউনিভার্সিটির মাঠে, আর আমি ওসমান ইউনিভার্সিটির ওপেনিং বোলার ছিলাম। আর আমি তখন ম্যাচে ৬ টা উইকেট নিয়েছিলাম। আর দ্বিতীয় বেঙ্গালুরু ইউনিভার্সিটি থেকে ভেঙ্কটেশ প্রসাদ বোলিং ওপেন করছিলেন। তো উনি হয়তো ১ টা কি ২ টো উইকেট পেয়েছিলেন। উনি সাউথ জোন ইউনিভার্সিটিতে সিলেক্ট হননি, কিন্তু আমি হয়েছিলাম। আর তারপর ওই ক্রিকেটের ক্যারিয়ার শেষ হয়ে গেল। আপনি তো ক্রিকেটের খুবই ক্ষতি করে দিলেন। আমরা একজন ভালো বোলার মিস করলাম।
না, না, আমার লাভই হয়েছিল। আজকের কথা বলতে পারছি না। দেখুন খেলায় বা ক্রিকেটে কি হতো সেটা জানি না। কিন্তু আমার সঙ্গে আমার যত সঙ্গী সাথীরা ছিল মাশাআল্লাহ খুব ভালো খেলোয়াড় ছিলেন। খুবই ভালো ব্যাটসম্যান ছিল, ভালো বোলার ছিল। বাট আসল ব্যাপার হলো জীবন তো হলো একটা যাত্রা। কোন লক্ষ্যে কোন পথে নিয়ে যাবে সেটা কেউ জানে না। তারপর আপনি উকিল হতে চেয়েছিলেন। হ্যাঁ, ওকালতি মানে আমি লন্ডন থেকে এলএলবি করেছি। তারপর লিংকনস ইন থেকে বারোয়াট ল করেছি। আর আমি ইউএস গিয়ে এলএম করতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা বললেন যে, "ব্যারিস্টার হও।" আর তারপর আমি সেটা করলাম। উনার আশীর্বাদ ছিল। আমি সফলও হলাম। কোন রকম অভিযোগ নেই। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে যে আপনি একজন খুবই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। আপনি ম্যাকডোনাল্ডে কাজ করেছেন, আপনি অক্সফোর্ড স্টোরেও কাজ করেছেন। একদম। এমনিতেও তো এগুলো সবাই করে। যতজন ছাত্র যায় সবাই করে। আমি কোনো এক্সেপশনাল পুরোনো নই। দিনের একটা ছবি আমার কাছে আছে যেটা আমি সকলকে দেখাতে চাই। আপনি কত হ্যান্ডসাম দেখতে ছিলেন। এখন নই কি? এখন কি নই? আপনি আজও হ্যান্ডসাম কিন্তু রাজনীতির জন্য এই যে টুপি, দাড়ি, আচকান, পাজামা। না, না, এটা রাজনীতির জন্য নয়। এটা হলো আমাদের হায়দ্রাবাদের একটা সভ্যতার অংশ। এর মধ্যে নিজেকে আমি কমফোর্টেবল অনুভব করি। আমি রাজনৈতিক কারণে পড়ি না। কিন্তু আপনি রাজনীতিতে এলেন কি করে? আমি যখন 94 এ ফিরে এলাম, আ তখন সেই সময় আমার বাবা এবং পার্টির যে সমস্ত বড় নেতারা ছিলেন, সবাই আমাকে বোঝালেন যে, "দেখো রাজনীতিতে লেখাপড়া জানা মানুষের খুবই প্রয়োজন। আর তুমি আল্লাহ তোমাকে উপযুক্ত তৈরি করেছে। তুমি পার্টির জন্য কাজ করো, পার্টিকে সময় দাও।" আর আমি যখন 94 এ ইলেকশনে দাঁড়ালাম, তখন আমাদের পার্টি থেকে একজনই এমএলএ জিতেছিল, সিঙ্গল এমএলএ। সেটা আমি ছিলাম। তাই সেই ৫ বছর খুব পরিশ্রম করতে হয়েছিল। 94 এ আমি এমএলএ হলাম। আবার 96 এ পার্লামেন্ট ইলেকশন চলে এলো। একটু শ্বাস নিতে না নিতেই আবার 98 এ পার্লামেন্ট ইলেকশন চলে এলো। আবার 99 এ আবার একটা চলে এলো। তাতে কি হলো যে আম মানে আ যেহেতু ইসলামিক ক্যালেন্ডারের ধরন অনুযায়ী আমি সফরের মাসে জন্ম নিয়েছিলাম। আর আমার মা আমাকে অভিযোগ করত যে, "তুই তো বাড়িতেই থাকিস না।" আর আমি বললাম, "মা তুমি তো আমাকে সফরের মাসে জন্ম দিয়েছ। তো সেই অনুযায়ী তো চলছে।" তাই সেই সফর থেকে রাজনৈতিক সফর শুরু হয়ে গেল। অভিযোগ নিশ্চয়ই আপনার ওয়াইফেরও ছিল কারণ যেদিন বিয়ে হয়েছিল তার পরের দিন সকালে সোজা বিধানসভায় ভাষণ দিতে চলে গেলেন। হ্যাঁ, আপনি এটা এটা রজতবাবু আপনার পুরনো ক্ষত জাগিয়ে তোলার একটা ভীষণ বাজে অভ্যাস আছে। আপনি তো আপনার বাড়ি চলে যাবেন। আমাকেও তো বাড়ি ফিরতে হবে নাকি? তো বাড়িতে এমন অনেক কথা হয় যা মানুষ ভোলে না। তো সেটা আপনার উইক পয়েন্ট ও হয়ে যায়। আপনার বাড়িতেও নিশ্চয়ই কখনো, কখনো ব্যবহার হয় আপনার বিরুদ্ধে? অনেক বেশি। হ্যাঁ, একদমই তাই। দু একটা প্রশ্ন আমরা পাবলিকের কাছ থেকেও নিতে পারবো। হ্যাঁ, বলুন। এই সবে ইউএইতে একটা অনেক বড় মন্দির তৈরি হয়েছে প্রধানমন্ত্রী মোদিবাবুর পরিশ্রমে। তাহলে আপনি এই ব্যাপারে খুশি হয়েছেন না হননি? না, এটা তো আমি যেদিন UAE-র বাদশা হয়ে যাব সেদিন উত্তর দিতে পারবো। আমি তো UAE-র বাদশা নই। উনি তো শুধু জানতে চাইছেন যে আপনি এতে খুশি হয়েছেন না খুশি না, হননি? আমি এই কারণে খুশি হয়েছি যে ওখানে UAE আমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনার। UAE তে আমাদের লক্ষ, লক্ষ ভারতীয় লোক কাজ করে, ফরেন এক্সচেঞ্জও পাঠায়। আর ওখানকার বাদশাও সিদ্ধান্ত নিয়েছেন এবং মোদিবাবুও তাকে রিকোয়েস্ট করেছিলেন। তাই উনি তখন পারমিশন দিলেন। তাই দুটো দেশের রিলেশনশিপ যখন ভালো থাকে, তখন সেটা খুবই ভালো কথা। কারণ অনেকটা পরিমাণ ফরেন এক্সচেঞ্জ সেখান থেকে আসে। আমাদের অনেক বড় ট্রেড পার্টনার ওরা। আর ইন্ডিয়াতেও ওদের ইনভেস্টমেন্ট রয়েছে। কিন্তু আজকাল তো বেশিরভাগ লোক আমি দেখেছি জাভেদ আখতারজিও জয় সিয়া রামের ধ্বনি দিচ্ছিলেন। আচ্ছা, উনি কবে থেকে ধর্মে বিশ্বাস করতে শুরু করলেন? উনি তো একজন এথিস্ট, তাই না? তো উনি তো এটা তো একটা নোন ফ্যাক্ট। উনি তো বলেন যে আ আ আমি কাউকে মানিই না। উনি এও বলেছেন যে ভারতে যে জামুরিয়াত ডেমোক্রেসি বেঁচে রয়েছে সেটা হিন্দুদের জন্য বেঁচে আছে। না, উনি মিথ্যে কথা বলছেন। এই কারণে যদি জমহুরিয়ত বেঁচে থেকে থাকে আর বেঁচে থাকবে আ যেকোনো পরিস্থিতিতে সংবিধান যেটা বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন, দেখুন সংবিধান গাইড করে। কোনো কমিউনিটি যদি নিজের জায়গায় থাকে, কিন্তু সবাইকে গোটা দেশকে গাইড করে কিন্তু সংবিধানই। সংবিধান হলো আমাদের রিলিজিয়াস নিউট্রাল। আর যতক্ষণ সেই সংবিধান থাকবে, আ এই জমহুরিয়ত একটু দুর্বল হয়ে গেছে হয়তো সেটা ঠিকই, কিন্তু জমহুরিয়ত আছেই। আপনি বলছেন কমজোর হয়ে গেছে কিন্তু অনেকগুলো মৌলানা, মৌলভী, উলেমা এখন বরেলভি হলেন উলেমা, মৌলানা শাহাবুদ্দিন রিজভী। উনি বলেছেন যে যারা সেকুলার বলা মুসলমানদের ব্যবহার করে মোদিকে ভোট দেওয়ার জন্যে।
তো মৌলানার উচিত হলো মোদিজির কাছ থেকে টিকিট নিয়ে এমপির ইলেকশন জিতে যাওয়া। বলুন ইউপির থেকে টিকিট নিয়ে নিতে। এই পৃথিবীকে যদি বাঁচাতে পারে তাহলে আমাকে আপনি আবার ডেকে আনবেন। আরে উনি একজন মৌলানা, বলে ফেলেছেন বেচারা, খেজুর খেয়ে ফেলেছেন, তাই বলার জন্য বলে ফেলেছেন হয়তো। কিন্তু আপনি দেখছেন যে আজকাল সময় বদলে গেছে। আগে মানুষ মুসলমানদের আর তাদের ভোটের কথা বলতেন, এখন শুধু হিন্দুদের ভোটের কথা বলেন, রাম মন্দিরের কথা বলেন। না, আমি যখন ২০১৪-তে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, আমি আমার স্পিচে বলেছিলাম যে, "আমি আপনাকে একটা জিনিসের জন্য শুভকামনা জানাচ্ছি, কারণ আপনি এই মিথকে ভেঙে দিয়েছেন, মুসলিম ভোট ব্যাংক। এটা হলো একটা মুসলিম ভোট ব্যাংকের মিথ। এটা একটা কল্পনা, বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই। এই দেশে চিরকাল ধরেই মেজরিটি ভোট ব্যাংক ছিল। কিন্তু মুসলমানদের আনন্দ দেওয়ার জন্য খুব সুন্দর কথা বলা, মানে, "আরে আপনাদের ভোট ব্যাংক।" আরে ভাই, আপনাদের কোনো ভোট ব্যাংকই ছিল না। যদি ওদের ভোট ব্যাংক থাকতো তাহলে পপুলেশনের হিসেবে কতজন এমপি জিততে পেরেছে? আর আর নরেন্দ্র মোদী বাবু তো মুসলমানদের পলিটিক্যালি মার্জিনালাইজ করে দিয়েছেন। উনি মুসলিম ভোট সম্পর্কে কথাও বলেন না। কাউকে টিকিটও দেন না। উনার কাছে একটাও মুসলিম এমপি নেই, মুসলিম মিনিস্টারও নেই। তো এইটাই হলো বাস্তব। যে ওনাদের বা বিজেপির কোনো প্রয়োজনই নেই। একদম মার্জিনালাইজ করে রেখেছেন পলিটিক্যালি, সোশ্যালি এই দেশের মুসলিম মাইনরিটিকে। কিন্তু তেজস্বী যাদব আজকাল অনেক কথা বলছেন, উনি বলছেন মায়ের সাথে বাবাও। না, 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 না। ওনার কায়দাই হলো এটা যে যাদবই হবেন মুখ্যমন্ত্রী আর মুসলমানরা চালা হয়ে থাকবে। ওরা শুধুমাত্র ওয়াইতেই বিশ্বাস করে, এমকে শুধু ব্যবহার করে রাজত্বে আসার জন্য। আর তারপর তো এম দূরে সরে যায়। কিন্তু আপনি তো বিহারে গিয়েছিলেন, সেখানে আপনাকে এমএলএ ছেড়ে চলে গেছেন। সেখানে আমাদের এমএলএকে আরজেডিরা কিনে নিয়েছিল। ৫ টা নয়, ৫ জন এমএলএ জিতেছিল আমাদের। আমরা ৪ বছর পরিশ্রম করেছি। আর ৫ জন এমএলএ সীমাঞ্চল, যেটা ভারতের সবথেকে ব্যাকওয়ার্ড এরিয়া, ওখান থেকে আমাদের এমএলএরা জিতে এসেছিল। তো লালু বাবুর শুরুর থেকেই এই চেষ্টা ছিল। আজ আমি এটা বলছি, যখন উনি জেলে ছিলেন তখন আমাকে ফোন করতেন। আমি ওনার ফোন তুলতাম না। বহু মানুষ আমাকে বলতেন, "ফোন থেকে কথা বলবেন না। আপনি কেন ফোনে কথা বলতে চাইছেন না?" আমি বলতাম, "সারা পৃথিবীর লোক আমার ফোনের কথা শোনে। আমি কেন কথা বলব যে জেলে আছে তার সঙ্গে?" তারপর অন্য কেউ একজন এসে বলত কথা বলার জন্য। আমি বলতাম, "বলব না।" তারা বলত যে, "তোমাদের এমএলএ আমাদেরকে দিয়ে দাও।" আমি বলতাম, "কেন দেব এমএলএ? আপনি আমাদের ৫ জন এমএলএ যারা জিতেছে তাদের মধ্যে ৪ জন যারা বেইমান তাদেরকে কিনে নিয়েছেন। আর কেনার পর সীমাঞ্চলকে আপনি কি করেছেন? সীমাঞ্চলের কোনো উন্নতিই আপনি করেননি। এখন কি হচ্ছে? এখন উনার হাত থেকে রাজত্ব চলে গেছে। এখন তেজস্বীকে বলতে হবে যে, "হাউ ডু ইউ ফিল? এখন ভালো লাগছে তো আপনার?" না, তেজস্বীর একটা দোষ আছে, কাকা তো পাল্টি খেয়েছে। আমি যদি মানে ১৯ টা সিটে লড়াই করি তাহলে আমি ভোট কাটি আরকি। আর আপনি যদি বিজেপিকে দুবার রাজত্ব দিয়ে দেন তাহলে আপনি রাজা হরিশ্চন্দ্র হয়ে যাচ্ছেন। আপনি বলুন তো এইসব কি? এত পলিটিক্যাল অপোজিশন কিসের? এর দ্বারা একটাই কথা প্রমাণিত হয় যে এই দেশে কেউই চায় না যে মুসলমানদের একটা পলিটিক্যাল লিডারশিপ তৈরি হোক। দেখুন, অনেক লিডারই তো রয়েছেন, যেমন মমতা ব্যানার্জি রয়েছেন। ওনার ব্যাপারে তো শোনা যায় যে উনি হলেন মুসলিমদের রক্ষক। আমি আর আমি আমি বুঝেছি রাজেশবাবু, আমি বুঝতে পেরেছি আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাকে। আমি অবশ্যই উত্তর দেব, আপনি জবাব পেয়ে যাবেন সেটার। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আপনি আর আমি যদি কখনো মালদা, মুর্শিদাবাদ চলেও যাই, সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে ওই যে মাটির মধ্যে যে জল রয়েছে, WHO র লিমিটের থেকেও বেশি আর্সেনিক রয়েছে সেটার মধ্যে। আপনি যদি সেই জায়গায় চলে যান আর কোনো মুসলিম মহিলার হাতের আঙুলটা দেখেন, তো আপনি দেখতে পাবেন যে সেই আঙুলগুলোর মধ্যে ক্ষত রয়েছে, কারণ উনারা বিড়ি বানায়। তো আপনি আমাকে বলুন সেকুলারিজম এর মানেটা কি থাকলো? আপনি কিসের সেকুলারিজম করছেন? কতটা শেয়ার রয়েছে আপনার গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে? তো এখানেই তো মুসলিম কমিউনিটিকে বোঝার একটা ব্যাপার। আপনাকে শুধু ব্যবহার করা হচ্ছে। আর আপনাকে আপনার লিডারশিপ তৈরি করে নিতে কিন্তু হবে। সেখানে তো মানুষ এন ব্লক ভোট দিয়ে অবশ্যই থাকে। দিয়ে থাকেন, অবশ্যই দিয়ে থাকেন। সেটাই তো দিয়ে থাকেন। কারণ তাদের কাছে কোনো অপশনও নেই। আর ওদের মনে হয় যে কংগ্রেস আর সিপিএমও কিছুই করেনি। লেফট ফ্রন্টের গভর্নমেন্ট ছিল, কিন্তু সেখানে যে সোশ্যাল ইকোনমিক হেলথ ইন্ডিকেটরস, বাংলার মুসলমানদের খুবই খারাপ অবস্থা। এটা ডিনাই করার কোনো জায়গাই নেই। সমস্ত ডেটা রয়েছে। আর আপনারা বাজেট কি দিচ্ছেন? বাজেটও খুব কম দিচ্ছেন। কিন্তু মুসলমানরা সিম্বলিজম খুব পছন্দ করে। এরপর যখন রমজান আসবে তখন চিফ মিনিস্টার সাদা কাপড় মাথায় জড়িয়ে একেবারে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আর আমরা সবাই খুশি। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। আরে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, তাতে আমাদের কি বিসমিল্লাহ হলো? সেটা নিয়ে কোনো চিন্তাই নেই।
তো এটাই হলো এই ব্যাপারগুলো। তো আপনি ভোটের জন্য এই সমস্ত ব্যবহার করছেন, কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না। কোনো লাভই হচ্ছে না। এখন আপনি দেখুন যে ওইখানে যে গন্ডগোল হচ্ছে, শাহজাহান শেখ। একদম। আপনি কেন এই ধরনের মানুষকে প্রমোট করছেন? আপনারা কেন তাদেরকে এগিয়ে নিয়ে আসছেন? এখন বিজেপি সুযোগ পেয়ে গেছে, মানে হিন্দু মুসলিম করে দিয়েছে। আর শাহজাহান শেখের ২ জন সঙ্গী হিন্দু ছিল। তো এইসবই হচ্ছে। আর আমি নিজে মালদা মুর্শিদাবাদ ঘুরে এসেছি। এই সেখানকার কারণেই অবস্থা খুবই বিজেপি খারাপ। সুযোগ পাচ্ছে যে আজকাল সবাই বিজেপির দিকেই ঝুঁকছে। অশোক চৌহানও বিজেপিতে চলে গেলেন। না, ইউপিতে আ যত আ সমাজবাদী পার্টির আপার কাস্ট আ এমএলএরা ছিলেন, তারা বিজেপি ক্যান্ডিডেটদের ভোট দিয়েছেন। জয় হিন্দ চৌধুরীর পার্টির যে ৯ জন এমএলএ রয়েছে, তাদের মধ্যে ২ জন মুসলমান। তারাও বিজেপিকে ভোট দিয়েছেন। অশোক রাও চৌহান, যিনি আমাকে গালাগাল দিতেন নান্দিয়ারের, আমি যখনই নান্দিয়ার যেতাম বলত, "বি টিম এসে গেছে, ওর থেকে সাবধানে থেকো।" আর এখন উনি গিয়ে হাত মিলিয়েছেন যে আমাকে বলত যে আমার সঙ্গে যোগসাজশ আছে। অনেক কিছু এরকম ভালোই হচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে। আর সবাই বলছে দেখছে যে কেমন করে এরা হিমাচল সেকুলারিজম এর প্রদেশে মানে তো সরকারই উল্টে যাবে। একদম সরকার পাল্টে যাবে। সরকার একেবারে পাল্টে যাবে। এখন এটা ভালো হয়েছে যে আমি ১০-১৫ দিন আগে হিমাচল যাইনি। কারণ যদি যেতাম তাহলে ওরা আমার উপর অভিযোগ করত, আবার ওখানে গিয়ে কি করেছেন ইনি? এদেরই এমএলএরা চলে যাচ্ছেন। ক্রস ভোটিং করছেন। আর এইভাবেই অভিষেক মানু সিংভি সাহেবকে উনারা হারিয়ে দিয়েছেন। খুব ভালো লয়ার ছিলেন। আপনি উনাকে হারিয়ে দিলেন সেখান থেকে। এটাই হলো এদের একটা ভুল। আমি এখন এটাই বলছি যে আপনার মধ্যে courage of conviction নেই। আপনি যদি নরেন্দ্র মোদির সঙ্গে আইডিওলজি নিয়ে মোকাবিলা করেন, তাহলেই তো আপনি জিততে পারবেন। কিন্তু আপনি তো সেটা না বলে আপনি বলছেন যে আপনি ওনার থেকেও বড় হিন্দুত্বের লিডার। তাহলে ভুগুন এবারে। জাটেদের লিডার থাকবে, ঠাকুরদের থাকবে, ব্রাহ্মণদের থাকবে, যাদবদের থাকবে, কুর্মীদের থাকবে, কুশওয়াহাদের থাকবে, মারাঠাদের থাকবে। দলিতদের মধ্যে ২ টো জাতের মধ্যে হবে, ওবিসির নেতা হবে। ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে বলবেন যে আমি হলাম সবথেকে বড় ওবিসি। কিন্তু মুসলমানদের মধ্যে কেউই হবে না। ভাই ১৭ কোটি জনসংখ্যা রয়েছে। আর আপনার কোনো পলিটিক্যাল লিডারশিপ থাকবে না, তাহলে সেটা কি আমাদের ডেমোক্রেসির ক্ষেত্রে খুব ভালো আপনার ব্যাপার? চেষ্টা করতে করতেই ২৮ বছর কেটে গেল। তাহলে আপনি লিডারশিপ দাঁড় করাতে পারলেন স্যার, না কেন? আমি আপনাকে বলছি ২৮ বছর ধরে যে যে রোগ যে রোগ ৪৫ বছর ধরে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, সেটা কি ২৮ বছরে শেষ হয়ে যাবে? সবথেকে বড় ভুল যেটা মুসলমানেরা করেছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, লখনৌয়ের সেই মাঠে দাঁড়িয়ে থেকে বলা যে আমরা রাজনীতিতে অংশ নেব না, আমরা পলিটিক্যাল লিডারশিপ থেকে সরে যাব, আর আমরা এই পার্টির উপর ভরসা করব। যে পার্টির উপর আপনি ভরসা করলেন, সেই পার্টি জিবি পন্থের সময় বাবরি মসজিদে মূর্তি রেখে দিলেন। আর সেই পার্টি মালিয়ানা, হাশিমপুরা, নেল্লির গন্ডগোল হয়েছিল। তাহলে বলুন, ভারতে আজ পার্লামেন্টে কতজন মুসলিম এমপি রয়েছে? কিন্তু এই কথাটাও তো সত্যি যে এই দেশে যে মুসলমানরা রয়েছে তারা আসাদুদ্দিন ওবেসির ওপর ভরসা করেন না। তাদের মনে হয় যে উনি বিজেপিকে সাহায্য করবেন। না, ঠিক আছে, আমার উপর ভরসা করতে হবে না। আমাকে খারিজ করে দিন। ওই একটা শায়রের শায়রি আছে না? যদি নিজের মনে ডুব দিয়ে জীবনের সুড়ঙ্গ খুঁজে পাও, তাই যদি আমার না হতে পারো অন্তত নিজের তো হও। আরে তুমি তো নিজেরই হতে চাইছো না। ভাই, আপনি যেকোনো মুসলমানকে জিজ্ঞেস করুন, হ্যাঁ, এইসব কথা সত্যি। লিডার হয়ে যাও। তখন বলবে, না, না, আমাদের কাছে তো ওই নেতাই নেই। আমাদের কাছে ওই পার্টি আছে। আমাদের কাছে আরে কিছুই হবার নয়। কিছুই হবে না। ওরা আপনাকে বলে না তো, তুম আগার মুঝকো না চাহো তো কোই বাত নেই, তুম কিসি और को चाहोगी तो मुश्किल होगी। না, সেটা আসলে এই ব্যাপারটা হলো যে রজতবাবু নিজের কলেজের সময়ের কথা বলছেন। এর পেছনেও একটা গল্প রয়েছে। তো আমার ব্যাপারটা এমন নয়। আমি বলছি যে তুমি আমাকে যদি না চাও তাহলে কোনো ব্যাপার না। অন্য কাউকে চাইতেই পারো। ভাই, তুমি কাউকে তো ভালোবাসো, কাউকে তো নিজের করে নাও। তুমি কতদিন ধরে শুধু বেইমানের গল্প বলে বেড়াবে সবাইকে? ভাই, কাউকে তো আপন করে নাও। শিখেরা যখন নিজেদের লিডারশিপ তৈরি করে নিল, তেমন প্রত্যেকটা জাতের মধ্যে লিডারশিপ আছে। এটা নিয়ে কেউ ডিনাই করতেই পারবে না। কিন্তু যেখানে মুসলমানদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা আসবে, ও জিন্নাহর কথা মনে পড়ে যায়। আরে ভাই, জিন্নাহকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা রিজেক্ট করেছি জিন্নাহকে, তাই তো আমরা এই জায়গায় রয়েছি। আর যতদিন বেঁচে আছি থাকবো। পলিটিক্যাল লিডারশিপ যদি না হয় তাহলে এইভাবে আমাদেরকে আ আ বা টানা হ্যাচড়া করা হবে, ব্যবহার করা হবে, আর 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 ন্যায়ও হবে না। এসব নিয়ে আমার কাছে কিছু অভিযোগ রয়েছে, কিন্তু তার আগে একটা ব্রেক নিয়ে নেব।
আর ব্রেকের পর আপকে আদালতে আসাদুদ্দিন ওবেসির ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। আমি অমিত শাহের ব্যাপারে বলতে পারবো না, কারণ আপনি বিনা কারণে আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে অমিত শাহ, মাঝখানে আমার অবস্থা হলো কাদায় পড়ে যাওয়ার মতো। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওবেসির ওপর অভিযোগ হলো যে উনি দুমুখ চাল চালেন। এই কথাটা সত্যি যে আপনি হলেন নরেন্দ্র মোদীর সব থেকে বড় ক্রিটিক। পার্লামেন্টের বাইরে আপনার নানান বক্তব্য শুনতে পাওয়া যায়, কিন্তু নরেন্দ্র মোদীর যে বাকি বিরোধী নেতারা রয়েছেন তারা তাতে বিশ্বাস করেন না। রাহুল গান্ধী তেলেঙ্গানাতে গেছিলেন, ওখানে উনি বলেছিলেন মোদী কে হ্যায় দো ইয়ার, ওবেসি আর কেসিআর। তো আমি মনে করি যে মোদির যিনি বন্ধু সে হলো রাহুল গান্ধী। আমি এটা আগেও বলেছিলাম। ওবেসি মধ্যপ্রদেশে ছিল না, ওবেসি ছত্তিশগড়ে ছিল না। কি করে জিতে গেলেন সেখানে? আপনি জিতেছেন। আপনি কি হাত মিলিয়েছেন মোদির সঙ্গে? একদিন আপনি স্যার একটা এমন প্রোগ্রাম তৈরি করুন, আমি এখানে কাঠগড়ায় বসে থাকবো, আর ওইখানে আমার সমস্ত বিরোধী পার্টির নেতারা দাঁড়িয়ে বসে থাকবেন। আমি আপনাকে বলছি ওরা 10 মিনিট আমার সামনে বসে থাকতে পারবেন না। 306টা সিটে বিজেপি জেতে, আর আমরা লড়ি শুধু 3টে লোকসভা সিটে। হায়দ্রাবাদের জনগণকে সেলাম জানাই বিজেপিকে হারানোর জন্য। ঔরঙ্গাবাদের 21 বছরের শিবসেনার এমপিকে ঔরঙ্গাবাদের জনগণ ইমতিয়াজ জলিলকে নিজেদের এমপি বানিয়েছেন। কিষানগঞ্জে ভোট হয়, কিষানগঞ্জে আমরা 3 লক্ষ ভোট পেয়ে থাকি। কংগ্রেসের প্রার্থী 3.5 লক্ষ ভোট পেয়ে থাকে, আর একটাই সিট জিতেছে ওখানে, জোটবন্ধন। ঠিক আছে, না হয় 3টেই হলো। মোদি 306টা কি করে জিতলো? এর উত্তর তো দেন না। উনি উত্তর দেন, উনি বলেন যে প্রত্যেকটা লিডারের ইডির কেস আছে, সিবিআই এর কেস আছে, শুধু ওবেসি বাবু এমন একজন যার বাড়িতে ইডি না, পৌঁছয়নি। আপনি দেখুন, আমার শরীরে প্রচুর ক্ষত রয়েছে, আর আমার এটা স্বভাবে নেই যে আমি দেখাবো দেখুন এখানে আমার ক্ষত, আমি এখানে মার খেয়েছি, আমি ওখানে মার খেয়েছি। প্রচুর ক্ষত রয়েছে। আপনি কি ভাবছেন যে আমি চিৎকার করে বেড়াবো যে আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার সব নষ্ট হয়ে গেছে, এই হয়ে গেছে আমার? হয়েই থাকে। আচ্ছা, যেদিন আমি রাজত্বে আসবো তখন তো ইডি আমার কাছে আসবেই। যেদিন আমি মিনিস্টার হয়ে যাব, যেদিন আমি কোনো অন্যায় কাজ করব। এই জন্যই তো উনি বলেন যে ভালোবাসার যে দোকান রয়েছে তার দরজা ওবেসির জন্য বন্ধ। আরে ভাই, স্যার, খুবই ভালো কথা। আমি তো বলছি যে ওই দরজাটা চিরকালের জন্যই বন্ধ থাক। গরিব মানুষের দরজা তো আমার জন্য খোলাই রয়েছে, যে ন্যায় ভালোবাসে তার দরজা তো আমার জন্য খোলাই রয়েছে। আমি যখন মনের মধ্যেই রয়েছি তখন আর এসব দিয়ে আমি কি করব? এর প্রভাব তো এটাই হলো যে মোদির বিরুদ্ধে যে অ্যালায়েন্স তৈরি হয়েছে সেই অ্যালায়েন্সের মধ্যে তো আপনার জায়গা নেই। না, আগেই তো জারি করা হয়েছিল। ফরমান জারি হয়ে গিয়েছিল। তখন ফরমান জারি করা হয়েছিল যে ওবেসিকে অ্যালাউ করা হবে না। এটা হলো এলিট ক্লাব ভারতের সেকুলার চৌধুরীদের। তো আমি কি করব? আমি তো হলাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আমি সেখানে কোথায় যাব? তাই আমি জীবন থেকে এটাই শিখেছি যে আপনাকে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে। ময়দানটা এরকমই তৈরি হবে। যাব। না ডাকতে চাইলে আমি কি করব? কিন্তু একটা কথা শুনুন। ইউপিএ সরকারে 2004 থেকে 2012-তে ওরা ভালো ছিল। যখন কমিউনিস্ট পার্টি ছেড়ে চলে গিয়েছিল, কমিউনিস্ট পার্টি আডবাণী বাবুর সঙ্গে সঙ্গ দিয়েছিল মনমোহন সিং এর বিরুদ্ধে। তখন আসাদুদ্দিন ওবেসি মনমোহন সিংকে ভোট দিয়েছিল, যখন আমি একেবারেই কিছু বুঝতাম না। আর এখন দেখুন হঠাৎ করে কিরকম পরিবেশ বদলে গেছে। দেখুন, একটা সময় এমন ছিল যে আপনিই বলতেন আপনি হলেন সকলের লায়লা, আর আপনি এখন এমন একজন লায়লা যার কোনো মজনু নেই। তো আসলে ব্যাপারটা হলো যে লায়লা মজনুর গল্পটা তো সত্যের উপর আধারিত। আর এটা তো অন্ততপক্ষে 1400 বছরের পুরনো গল্প। কিন্তু আজও মানুষ লায়লার কথা মনে করেন। আগামীকালও মানুষ লায়লার কথা মনে করবেন। তাই আমার অনেক মজনু আছে। তাতে আমার কোনো অসুবিধাই নেই। চ চ চর্চা আমাকে নিয়ে জোর চর্চা হবেই। চর্চা তো হবেই। এবার আপনি বলুন, আপকি আদালত লোকে কাকে মনে রাখবে? রজতবাবু, আপনাকেই সবাই মনে রাখবে। কেউ যদি কপিও করে বা অন্য কিছুও করে, কিন্তু অরিজিনাল তো আপনিই। তো সেরকমই লেলাও হলো অরিজিনাল, মনে থাকবে, কোনো ব্যাপার না। ইউপি থেকে একজন আমাকে কিছু ফিগার্স পাঠিয়েছে, কিছু সিট আছে বিজনগরের, সুলতানপুরের, ফিরোজাবাদের।
যেখানে সমাজবাদী পার্টি আইএলডি একসাথে লড়াই করেছিল, আর ওরা এই কারণে হেরেছিল যে ওই জায়গায় আপনার ক্যান্ডিডেট ছিল। ইউপিতে 400 সিট আছে। কংগ্রেস লড়েছে 400, জিতেছে 2টো। কিন্তু কংগ্রেসের উপর দোষ পড়বে না। ম্যাডাম লড়েছেন 400, জিতেছে 1টা, কেউ কিছুই বলবে না। আসাউদ্দিন ওওয়াইসি লড়েছে বাবু সিং কুশওয়াহার সঙ্গে অ্যালায়েন্সে 100 সিটে, কিন্তু একটাও জিততে পারেনি। কিন্তু যারা 400টা লড়ে 2টো আর 1টা জেতে, তাদের নিয়ে কেউ কিছু বলবে না। আচ্ছা, অখিলেশ যাদব 2014 ভোটে হেরেছেন পার্লামেন্টে, 17 অ্যাসেম্বলির ভোটে বিধানসভার ভোটে হেরেছেন, 2019 পার্লামেন্টের ভোটে হেরেছেন, 2022 বিধানসভা ভোটে হেরেছেন। 4বার ভোটে হারার পরেও ওনাকে আজও মানুষ বলে যে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব। আর আমরা কার্পেট পাতবো, কার্পেট পেতে দেব, কিন্তু আমরা মঞ্চে আসতে দেব না। মৌলানা আরশাদ মাদনির মতো মানুষ হুম উনি বলেছেন যে ওবিসি থাকার কারণে ভোটে পোলারাইজ হয়, আর এতে লাভ হয় মোদির। আমি আপনাকে একটা কথা বলছি, যখন আপনি এই কথাটা তুললেনই, আমি আগে কখনো এই কথাটা বলিনি, আজ বলছি যে ইউপির ভোটের আগে হায়দ্রাবাদে 2 জন বড় বড় মুফতি এসেছিলেন। আমি কোনোদিনই পাবলিকলি বলিনি, কিন্তু আজ বলছি, আমি বলতে বাধ্য হচ্ছি। 2 জন মুফতি এসে আমাকে বললেন যে আমরা একজন বড় মৌলানার খবর এনেছি আপনার কাছে, আর উনি এটা বলতে চান যে আপনি ইলেকশন থেকে সাইডে সরে যান। তো আমি বললাম যে দেখুন ভাই, আমি তো মাঝ সমুদ্রে ভেসে বেড়াচ্ছি, তো এখন তো আমি পারে আসতেই পারবো না, তাহলে কি করা যায়? আমি বললাম একটা কাজ করুন, আপনি সমাজবাদী পার্টিকে সাপোর্ট করুন। বলল হ্যাঁ আমি করব। আমার সঙ্গে ওনাদের অ্যালায়েন্স করিয়ে দিন। বললেন কতগুলো সিট দরকার? আমরা বললাম 10টা সিট লাগবে, আর সেই 10টা সিট যেখানে সমাজবাদী পার্টির কোনো এমএলএ থাকবে না। আমি এটা বলেছিলাম, দুজনেই খুশি হয়ে গেলেন, 2 মুফতি। বললেন আরে বাহ ওবেসি বাবু, আপনাকে আল্লাহ ভালো রাখুক। আমি বললাম বিসমিল্লাহ করুন, এটা আপনারা চাইছেন, দোয়া করছেন, তাহলে করে দেখান। চলে গেল। আর গিয়ে বলল যে খুবই খুশি হয়েছেন আমাদের মালিক, আর চেষ্টা করব। বললাম ঠিক আছে, চেষ্টা করুন। আর সেই চেষ্টা এখনো চলছে। তো আমি তো তৈরি ছিলাম। বিহারের ইলেকশনে আমি আরজেডির 2 জন রাজ্যসভার এমপির সঙ্গে পুরনো পার্লামেন্টের বিল্ডিংয়ের সেন্ট টাওয়ারে গিয়ে দুজনের সঙ্গে দেখা করেছি। বললাম স্যার দেখুন, আমি লোকসভার ভোটে লড়েছি, 3 লক্ষ ভোট পেয়েছি। আপনি সীমাঞ্চলদের মাত্র 5টা সিট দিয়ে দিন, মাত্র 5টা। একজন তো হাসছিলেন, বেশ পড়াশোনা জানা মানুষ, হা হা হা, চা খান, কফি খান। দ্বিতীয় জন বললেন আপনার কিসের এত শখ হায়দ্রাবাদ থেকে এসে লড়ার? আমি বললাম ভারতের অংশ, জমহুরিয়তের উপর আমার পুরো ভরসা রয়েছে। আমি তো যে আখতারুল ইমান পাটনা গিয়ে সমস্ত লোকজনের সঙ্গে দেখা করার জন্য কেউ তৈরি নয়। তাহলে এখানে আমার দোষটা কোথায়? যদি ওওয়েসির জন্য পোলারাইজ হচ্ছে, তাহলে কি মোদি 306টা সিট আমার কারণে জিতে যাচ্ছেন? ওদের বলা উচিত এটা। এখন তোরা 370 দাবি করছে। আপনি কার ওপর দোষ দেবেন? আমার ওপর দোষ দেবেন? আরে সব জিনিসে যদি আপনি আমাকেই জামাই সাজাবেন আর নিজে জামাই সাজবেন না, তাহলে তো আমি কিছুই করতে পারবো না, না সেই ব্যাপারে। আপনারা আমার ওপর দোষ দিচ্ছেন। কি ধরনের অন্যায় এটা? আপনি 300 সিট, সিডাবল এর আইন তৈরি হয়ে গেল, 3 তালাক আরো কি সব হয়ে গেল, ইউসিসি হলো, তার জন্য কি সব ওয়েসি দায়ী? ভাই আপনাদের যে 60 বছরের রাজত্ব, সেটা কিন্তু বেকার প্রমাণিত হয়েছে। তো আপনারা যেটা বলছিলেন যে কম্পোজিট কালচার, সেকুলারিজম, তাহলে কোথায় গেল সেই সেকুলারিজম? কবে মুসলমানরা ভারতের পার্লামেন্টে ইকুয়াল নাম্বারে ছিল? ছিল না। কোথায় ছিল? যখন ইউপিএ সরকারে ছিল, তখন মাইনরিটির বাজেট ছিল 0। টোটাল বাজেটের 0.01% ছিল। এখন মোদি বাবু সেটাকে 0.001% করে দিয়েছেন। এবার বলুন, এর জন্য কে দায়ী? দেখুন, কংগ্রেসের লোকজন তো এটা বলে যে কর্ণাটকে মুসলমানরা আমাদের এক মুঠো ভোট দিয়েছে, তাই আমরা জিতে গেছি, অ্যাসেম্বলিতে নিজেদের সরকার তৈরি করেছি, বিজেপিকে হারিয়ে দিয়েছি। এটা তো খুবই ভালো কথা। যান পার্লামেন্টে গিয়ে আপনারা 26টা জিতে নিন। পার্লামেন্ট আসতে চলেছে 26, 28টার মধ্যে 26টা জিতে নিন। ঠিক আছে, চলুন আমাকে বলুন, কতজন মুসলমানকে আপনি এমপির টিকিট দেবেন সেটা আমাকে বলুন। আপনি যখন মুসলিম কমিউনিটির ক্রেডিট নিচ্ছেন, তখন আপনি ওদের এমপির টিকিট দিন, সেটাও আপনি দেবেন না। আপনি ওনাকে বড় বড় পদে বহাল করুন, সেটাও আপনি করবেন না। তাহলে আপনি শুধু ভোট নিতেই জানেন। আসলে একটা আনরিটেন রুল হয়ে গেছে ভারতের রাজনীতিতে, যে যার মুসলিম ভোট প্রয়োজন তাকে বলে দাও যে মুসলমান দূরে থাকুক, আর ভোটটা আমাদেরকে দিক আর চুপচাপ থাকুক। মোদিবাবুর ব্যাপারটা হলো, মোদিবাবুর মুসলমান ভোটের দরকার নেই, মার্জিনালাইজ করে দাও ওদের। যখন ইলেকশন হয়ে যাবে তখন আবার মোদিবাবু বলবেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, ভাই और बहनों, সব হবে। তো তো এই কারণেই তো আপনাকে মোদিজির বি টিম বলা হয়। একদমই নয়, মিথ্যে কথা দেখুন, বলছেন। মুসলমানদের কথা তো আপনি আমি- তোলেন সবার সামনে আমি- দাঁড়িয়ে। আরে কেন তোলা উচিত নয়? যখন যখন সমাজ বা বিজেপির ক্যান্ডিডেট হলো আপার কাস্ট হিন্দু রাজ্যসভার,
আর পুরো আপার কাস্টের লোকজন তাকে ভোট দেয়, বলে আমাদের ভাই এসে গেছে। আমি 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 কি ভুলটা করেছি? আকালি দল যখন লড়ে, ভগবন্ত মান যখন আপনি লড়েন, শিখরা ভোট দেন তখন। যদিও উনি অন্যদেরও ভোট পান, মারাঠাদের ভোট দেয়। আর পার্টি নিজে থেকেই তাদেরকে টিকিট দেয়, তাই না? যে ভাই এই কনস্টিটিউয়েন্সি থেকে কোন সম্প্রদায়ের লোক বেশি রয়েছে, তাদের দিন আপনি। আপনি তো সেটাই দেন। এবার আপনি জয়ন্ত চৌধুরীকে কেন নিয়ে এসেছেন? কারণ উনি হলেন জাট। আরে ওয়েস্টার্ন ইউপিতে ওনাকে সুইপ করতে হবে বিজেপিকে, তাই জয়ন্ত চৌধুরীকে আপনি নিয়ে এসেছেন। আপনি রিতেশ পান্ডেকে কেন নিয়েছেন? কারণ উনি হলেন আপার কাস্টের মানুষ। এমন অনেক উদাহরণ আমি দিতে পারি। আপনাকে কেন কেউ নিয়ে আসে না যে ওনার কাছেও মুসলমান ভোট রয়েছে? না, না, আমাকে আনার কোনো প্রয়োজন নেই। আমি এটা বলছি যে মুসলমান 17-18 যত লোকসভা ভোট হয়েছে, ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছে। তারা ভোট নেওয়ার জন্য তৈরি হয়নি। যেদিন তারা ভোট নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, সেদিন ভারতের রাজনীতি আরও শক্তিশালী হবে। এখন আর একটা প্রশ্ন নিতে পারি? ভারতীয় রাজনীতিতে দুটো বড় দল আছে, বিজেপি আর কংগ্রেস। আপনার হিসেব অনুযায়ী আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? বিজেপি নাকি দুজন আছে। দুজনেই একটা কয়েনের দুদিক। কোনো পার্থক্য নেই। কিন্তু রাহুল গান্ধীও যাত্রা বের করেছেন, ভারত জোড়ো যাত্রা। স্যার, আমি ওনার স্পোকসপারসন কখনোই হতে পারবো না ইনশাল্লাহ। ওনার ব্যাপারটা উনিই জানেন, ওনারাই বলবেন। আর সত্যি কথা বলতে, উনি লেখাপড়া জানা মানুষ, অনেক যোগ্য, বড় পরিবার থেকে এসেছেন। আর ওনাদের বাড়িতে একজন নয়, কতজন? ৩ জন প্রাইম মিনিস্টার আছেন। উনিও হয়তো হতে চান, সেটা জানি না আমি অবশ্য। উনি কি প্রাইম মিনিস্টার হতে পারবেন আপনার হিসেব অনুযায়ী? না, আমি আমার ব্যাপারটা বলতে পারি। আমার প্রাইম মিনিস্টার হওয়ার কোনো শখ নেই। না, আমার মন্ত্রী হওয়ারও কোনো শখ আছে। তো আমার জীবনের উদ্দেশ্যটা একেবারেই আলাদা। আমার জীবনের স্বপ্নও আলাদা, সবকিছুই আলাদা। এখন যারা হতে চান, আপনি আইডিওলজির সঙ্গে মোকাবিলা করুন না মোদিজির সঙ্গে। আইডিওলজির সঙ্গে আপনি মোকাবিলা করছেনই না। আপনি শুধু আপনার গোত্র দেখাচ্ছেন। আপনি সেই পিচে কি করে খেলবেন? যে পিচে মোদিবাবু আপনাকে খেলাতে চাইছেন, আপনি সেই পিচেই খেলছেন। আপনি তো দেখছেন এতগুলো ভোটে কি হচ্ছে, কি চলছে। তো এ তো ওনাদেরই যোগ্য লোকজনদের দায়িত্ব। এই জন্যই অমিত শাহ বারবার বলেন যে এমন একটা স্পেস ক্রাফট আছে যেটাকে কংগ্রেস বারবার লঞ্চ করে, কিন্তু কখনোই হয় না। আমি অমিত শাহের ব্যাপারে বলতে পারবো না। কারণ আপনি বিনা কারণে আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে অমিত শাহ। মাঝখানে আমার অবস্থা হলো কাদায় পড়ে যাওয়ার মতো। এখানে আবার একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে আসাদুদ্দিন ওবেসির ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। ৮,০০০ মানুষের সব বিল্ডিংয়ের ধ্বংসস্তূপে এখনো পড়ে রয়েছে। আর মোদিবাবু কথাই বলছেন না। কিন্তু মোদিবাবু কি করছেন? দুবাই যাচ্ছেন, আর সেখানে গিয়ে শেখের সঙ্গে দেখা করছেন। ইয়া হাবিবি, এসো আমার কাছে। এবার বলুন, এটা কোন ধরনের ভালোবাসা? ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন আসাদুদ্দিন ওবেসি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েসির ওপর অভিযোগ হলো যে উনি মুসলমানদের ভয় দেখান। ওবেসিজি, আমি আপনার বয়ানগুলো শুনেছি। শুনে মনে হয় যে আপনি মুসলমানদের বলছেন যে আমাকে ভোট দাও, না হলে মোদি চলে আসবে। না, এটা তো বেটা সো যাও বরনা গব্বর সিং আ জায়েগার মতন ব্যাপার। না, না, দেখুন, আমি আবারও বলছি, ৩টে সিটে আমি লড়ছি। আর এটা বলাটা যে আমার জন্য মোদিবাবু বিজেপিতে জিতছেন, সেটা অন্যায় হবে। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলছি যে নিজেদের পলিটিক্যাল লিডারশিপ মজবুত করুন, যাতে ভারতের রাজনীতিতে আপনার আওয়াজ, আপনার বক্তব্যকে সবাই শুনতে পারে। তো আমার এমন কোনো বয়ান দেখান যেখানে আমি ভয় দেখাচ্ছি। আমি ভয় আপনি দেখাচ্ছি না। ভয় আমি তো দেখাচ্ছেন, আপনি বলছেন যে আমাদের জাতের বিপদ আছে, আমাদের অস্তিত্বের হ্যাঁ। বিপদ আছে, আচার ব্যবহার এমন যেন হিটলারের সময় এসে গেছি। মানে বলতে একদম, চাইছেন একদম। প্রতিটা কথার মধ্যে আপনার সত্যি লুকিয়ে আছে। আমি বলছি আপনাকে। দিল্লিতে ৬০০ বছরের একটা মসজিদকে কোনো রকম লিগ্যাল প্রসেস ফলো না করেই আপনি সেই মসজিদকে ভেঙে দিলেন। কবরস্থান থেকে কফন বাইরে বেরিয়ে চলে এলো। এটা কি কোনো পদ্ধতি? আপনিই বলুন। বিলকিস বানু ঠিক কি অন্যায় করেছিলেন যে তাকে গ্যাং রেপ করে তার মেয়েকে, ২ বছরের মেয়েকে আর তার মাকে যারা হত্যা করেছে তাদেরকে মোদিবাবু সরকার ছেড়ে দিল? কি অন্যায় করেছিল বিলকিস বানু? এর মধ্যে ভয় দেখানোর ব্যাপারটা কোথায়? এটা তো সত্যি, সারা পৃথিবী দেখছে ব্যাপারটা।
যে বিজেপি কি করছে। আর বিজেপির তো কোনো মুসলিম ভোটের প্রয়োজনীয়তাই নেই। ওরা তো পলিটিক্যালি মার্জিনালাইজ করেই না, রেখেছে। সেটা তো আপনি নিজেই বলেছিলেন যে মোদিজির স্লোগান সবকা সাথ সবকা সেটা তো ভোটের বিশ্বাস। পরে। ভোটের পরে। ভোটের সময় নয়। ভোটের সময় কিছুই নয়। মুখতার আব্বাস নকভি হলেন ওনাদের লিডার। উনি কিছু ফিগার্সের কথা বলেছেন। উনি বলেছেন আমাদের যে মুসলিম পপুলেশন সেটা হলো 14.2%। যে আবাস যোজনা রয়েছে প্রাইম মিনিস্টারের, সেখানে 31.3% মুসলিমদের দেওয়া হয়েছে। 33% কিষাণ সম্মান নিধি পেল। 36% বেনিফিশিয়ারি আছে মুসলমান মুদ্রা যোজনার জন্য। আমি ইউপিতে প্রাইম মিনিস্টার আবাস যোজনার আরটিআই দিয়েছি। তার রিপ্লাই দেখে নিন সবাই এ নিয়ে কি বলছে। কি বলছে? আরটিআই দেওয়ার পরেও রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা আপনি ইউপির কথা বলছেন? আরে ভাই ইউপিতে আপনি আ এলাহাবাদে বাড়ি রয়েছে মহিলার নামে আর আপনি স্বামীর নামে নোটিশ পাঠিয়ে বাড়িকে ডেমলিশ করে দিলেন। কেন ডেমলিশ করলেন? কারণ উনি সিডাবল কে প্রোটেস্ট করেছেন। এটা কি কোনো ন্যায় হলো বলুন আপনি? আপনি ইউপির কথা বলছেন। না, না শুনুন আপনি এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়। ইউপিতে হাতকড়াতে কনভিক্টেড প্রিজনার আছে হাতকড়াতে। তার মধ্যে একজন এক্স এমপিও ছিলেন যিনি প্রিজনার। পুলিশের কাস্টাডিতে এসে গুলি করে দিল। আর বলে যে ইউপিতে সবাই খুব ভালো রয়েছে। এটা কি করে হতে পারে? এটা তো এখন যোগী আদিত্যনাথ বলেই থাকেন উত্তরপ্রদেশে ল অ্যান্ড অর্ডার অনেকটা হ্যাঁ, তো ইমপ্রুভ ল করেছে। অ্যান্ড অর্ডার হলো এটাই যে আমাদের গুলি করে দাও, বুলডোজার চালিয়ে দাও। এ এ এ এটা তো রুল অফ ল এর আওতায় পড়ে না, তাই না? আপনি যদি রাজত্ব থেকে দূরে সরে যান, আপনি দূরে সরে যাবেনও। পাওয়ার ইটারনাল নয়। পাওয়ার ইন্দিরা গান্ধীর কাছেও থেকে যায়নি, নেহেরু বাবুর কাছেও থেকে যায়নি। সবাই হলো এই গোটা পৃথিবীতে মুসাফির। আজ এখানে বসে আছে ও ও ও ওই যে একটা শায়েরি আছে না? রাহাত ইন্দোরির লেখা। সেই শায়েরিটা হলো আমরা হলাম সবাই ভাড়াটিয়া। এটা কি আমাদের ব্যক্তিগত বাড়ি নাকি? আমরা সবাই চলে যাব। যেদিন রাজত্ব আপনার কাছ থেকে চলে যাবে, কাল যদি সেটাই আপনার সঙ্গে হয় তাহলে আপনি কি করবেন? আমি তো সেটাই বলছি যে আপনি এমন কোনো কাজ করবেন না। এমন কোনো অন্যায় কাজ করবেন না যাকে আপনি তার প্রেসিডেন্ট করে দেবেন। আপনি তো সেটাই করছেন। কিন্তু ইউপিতে আইন ব্যবস্থা ল অ্যান্ড অর্ডারের ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? স্যার আপনি সবাইকে গুলি করে দিচ্ছেন। যেসব ছোট, ছোট ক্রাইম হবে তার পায়ে গুলি করে মিডিয়ার সামনে নিয়ে এসে বলছেন এটা অন্যায় হয়েছিল, এই ক্রাইমের জন্য আমরা ওকে গুলি করেছি। আরে গুলি করে কি হবে? আপনি কি গুলি করে দেশকে চালাবেন না সংবিধান দিয়ে দেশকে চালাবেন? এটা তো হয় না, না? আপনি বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে দিচ্ছেন। মানে কতগুলো বাড়ি ভেঙেছেন আপনারা? কোনো হিসেবই নেই। সবার বাড়ি। যা কিছু হয়েছে তার প্রভাবে ইউপিতে হুম। জনগণ স্বস্তি পেয়েছে না পায়নি? এটা আমি না, জিজ্ঞেস না করতে চাই। এটা এই যে দেখুন মানে এই যে নিস্তব্ধতাটা আছে না? এটা হলো কবরস্থান আর শ্মশানঘাটের নীরবতা। এই নীরবতা সঠিক নয়। শান্তির নীরবতা আলাদা কথা আর শ্মশান আর কবরস্থানের নীরবতা আলাদা কথা। এই যে নীরবতা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আপনি মনে করছেন সরকার ভাবছে যে ভাই সবকিছু শান্তভাবে হচ্ছে। তাই নীরবতারও একটা আওয়াজ আছে। আমাদের পক্ষে সেই নীরবতাটা মোটেই ভালো না। আমি আপনাকে ইউপির ফিগারগুলো বলছি। ওরা বলছে যে আমরা কোনো ভেদাভেদি করি না। উত্তরপ্রদেশের বাসেত আলী, কুমার বাসেত আলী, স্টেট প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চার, উনি বলেছেন যে ৪৬ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে উত্তরপ্রদেশে, যার মধ্যে ১৮.৫ ১৮.৫ লক্ষ হল বেনিফিশিয়ারি মুসলিম। কোনো ভেদাভেদ নেই। আর স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে উনি শাহজাহাঁপুরের এক্সাম্পল দিয়েছেন। এখানে ৭৬০টা বাড়ি তৈরি হয়েছে, যার মধ্যে থেকে ৫২৪টা মুসলিমদের দেওয়া হয়েছে, ৭০%। না মানে আপনি যদি দিয়ে থাকেন তাহলে কি কোনো দয়া করছেন নাকি? হুম। আমরাও তো সবাই ট্যাক্স পেয়ার। এটা তো দেশের টাকা। এটা কি যোগী বাবুর ঘরের টাকা নাকি? উনার বাড়ির টাকা তো আর নয়। এটা দেশের টাকা। আপনাকে তো কনস্টিটিউশনে আর্টিকেল 30 রাখা হয়েছে। কনস্টিটিউশনের রাইট টু ইকুয়ালিটি রাখা রয়েছে। কনস্টিটিউশনে আ আ এই সমস্ত জিনিস রাখা রয়েছে। তাহলে আপনাকে অবশ্যই করতে উনি হবে। বলছেন যে বাড়ি দিচ্ছি, রেশন দিচ্ছি, আর ওবিসি জি বলছেন যে দাড়ি টুপি দেখে ওনাকে সবাই মারতে শুরু করেন। অবশ্যই মারছে। আপনার কাস্টাডিতে ২ জন লোককে আপনি মেরে ফেলছেন। কোনো মাসে প্রত্যেক মাসে যেসব মানুষদের আপনি গুলি করছেন, প্রত্যেক মাসে ২-৩ টে বুলডোজার দিয়ে ২-৩ টে বাড়ি ভেঙে ফেলছেন। সেই ব্যাপার নিয়ে আপনি কথা বলুন। কেন ওয়াক্ফ প্রপার্টিতে গভর্নমেন্ট কব্জা করছে সেটা বলুন। ওয়াক্ফ প্রপার্টি আপনারা কেন ছিনিয়ে নিচ্ছেন? এইসবও তো বলুন। আর মাইনরিটিদের জন্য কতটা বাজেট আছে সেটাও তো বলুন মাইনরিটি ডিপার্টমেন্টের। মাদ্রাসার টিচারদের আপনি মাইনে দেওয়া কেন বন্ধ করে দিলেন? যখন দেশের সামনে আপনি বলছেন মাদ্রাসা আপনাদের জন্য রয়েছে, তখন এই মাদ্রাসায় যখন ম্যাথ, সায়েন্স, ইংলিশ পড়ানো হচ্ছিল, তখন আপনি কেন বন্ধ করে দিলেন সেটা? আপনি বললেন আপনি দেবেন না। আপনি সেখানে হালালের প্রসঙ্গ কেন তুললেন? কেন হালালের প্রসঙ্গ তুললেন আপনি? বিনা প্রয়োজনে তুলেছেন আপনি এসব। আর এসব নিয়ে আপনি এনকোয়ারিও করালেন। তাহলে করানো উচিত ছিল কেন না? করাবেন ভাই? আপনি এতে দেখুন ইস্যু ক্রিয়েট করা।
আর কোনো ইস্যুই নেই, আপনি ইস্যু ক্রিয়েট করে দিলেন। দেখুন, আপনাকে নিয়ে সবচেয়ে সত্যি কথা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। হুম। হায়দ্রাবাদে গেছিলেন, উনি বলেছেন যে ওবিসি গোটা হায়দ্রাবাদে হামাসের পোস্টার লাগিয়ে রেখেছেন। আমি ওবিসিকে বলেছি যে তোমার পাসপোর্ট ভিসা বানিয়ে দিচ্ছি, তুমি গাজা চলে যাও, কিন্তু ওখানে না গিয়ে এখানে থেকে চিৎকার চেঁচামেচি না, করে। না, হেমন্ত বিশ্ব শর্মা উনি কুকুর আর বিস্কুটের গল্প শুনিয়ে কনফিউশন সৃষ্টি করেছেন। যে কুকুর আর বিস্কুটের গল্প আছে না? হামাসের কোনো পোস্টার হায়দ্রাবাদে লাগানো হয়নি। হেমন্ত বিশ্ব শর্মা মিথ্যে কথা বলছেন। প্যালেস্টাইনীয়দের সাপোর্ট করার জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম। ভারত সরকার, মোদী সরকার নিজেরা প্যালেস্টিনীয়দের জন্য একটা স্ট্যাম্প বের করেছিলেন। আমি হেমন্ত বিশ্ব শর্মাকে একটা রিকোয়েস্ট করতে চাই যে চীন আমাদের ২০০০ স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে বসে রয়েছে। ডেপসাং, ডেমচাক আমরা হারিয়ে ফেলেছি। ৬৫টা পেট্রোলিং পয়েন্টের মধ্যে থেকে ২২টায় আমরা যেতে পারি না। সেখানকার এসপি বলেছে মোদিবাবুর সামনে। তাই আমি হেমন্ত বিশ্ব শর্মার কাছে রিকোয়েস্ট করব যে ভাই তোমাকে আমি যাওয়ার কথা বলছি না। তোমাকে আরএসএস এর প্যান্ট আর ইউনিফর্ম পরে যেতে হবে না। আমি এটাই বলতে চাইছি যে আমাকে আর রজত শর্মা বাবুকে ক্যামেরা সহ ডেপসাং, ডেমচাক নিয়ে চলুন। আর আমরা দেখতে চাই সেখানে কি হচ্ছে। আপনি শুধু এই ব্যবস্থাটা করে দিন। আপনি এটুকু করে দিন, আপনি সেটাও করছেন না। হেমন্ত বিশ্ব শর্মা বেশি কথা বলেন আর ওনার মনে হয় যে উনি দ্বিতীয় অমিত শাহ হবেন। তো এখন দেখুন, বিজেপিতে স্বপ্ন দেখাটা হলো অন্যায়। এত বড় স্বপ্ন দেখা হয়তো উনি এটা জানেন না। তা উনি দেখছেন, চেষ্টা করছেন, আর ওনার হয়তো মনে হয় যে উনি আমাকে গালাগাল দেবেন হামাস নিয়ে। আর আপনি বলুন আমাকে যে ভারত সরকার প্যালেস্টাইনের অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলছে না? ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেন যায়নি? আপনি সাউথ আফ্রিকা চলে গেলেন, হ্যাঁ, আপনি ব্রাজিল চলে গেলেন। আমরা হলাম জি-20 তে বড় বড় কথা। কিন্তু সেই অফারটাই কি করবেন যেখানে উনি বলছেন যে আপনাকে গাজা পট্টিতে পাঠিয়ে দেবো, আপনি চলে যান? না, না, আপনি দেখুন, মানে আমাকে গাজাপট্টি যদি যেতে হয় তাহলে চলুন। ভারত সরকার যদি ডেলিগেশন দেয় তাহলে আমি যেতে রাজি আছি। ভারত সরকার গিয়ে দেখুক। আমি চাই যে গাজার ২০ লক্ষ জনসংখ্যা, ১৩ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। ইসরায়েলের ৩০ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে, যার মধ্যে ১৬,০০০ হলো নিষ্পাপ শিশু। ৮,০০০ মানুষের সব বিল্ডিংয়ের ধ্বংসস্তূপে এখনো পড়ে রয়েছে। আর মোদিবাবু কথাই বলছেন না। কিন্তু মোদিবাবু কি করছেন? দুবাই যাচ্ছেন আর সেখানে গিয়ে শেখের সঙ্গে দেখা করছেন। ইয়া হাবিবি, এসো আমার কাছে। এবার বলুন, এটা কোন ধরনের ভালোবাসা? এখন 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 দেখুন ওনার হেমন্ত বাবুর মানসিকতা দেখুন। ওয়েসিকে হামাসের সঙ্গে মিলিয়ে দিন। হামাসের সঙ্গে মিলিয়ে দিন। আরে ভাই, আপনি ওয়েসির সঙ্গে সেই সব মানুষদের মেলান যারা ভারতের স্বাধীনতার জন্য লড়েছে। আল্লামা ফজলে খায়রাবাদী, যারা কালাপানির শাস্তি পেয়ে মারা গেছেন। আপনি ব্রিগেডিয়ার ওসমানের সঙ্গে ওয়েসিকে মেলাতেন, যিনি 47-এ নিজের প্রাণ পর্যন্ত দিয়েছেন। আপনি ওয়েসিকে মেলাতেন হাওলদার আব্দুল হামিদের সঙ্গে, যিনি 65-এর যুদ্ধে নিজের জীবনের বলিদান দিয়েছিলেন। আপনি ওয়েসিকে মেলাতেন জোহার বদরানের সঙ্গে, মৌলানা আবুল কালাম আজাদের সঙ্গে। কিন্তু না, আপনার চিন্তা ভাবনাটাই হলো অন্যরকম। মুসলমান মানেই হলো উনি সন্ত্রাসবাদী। বলেছেন যেমন আর্টিকেল 370 সরিয়ে দেওয়া হয়েছে, আমরা যেমন রাম মন্দির তৈরি করেছি, এমন করেই নিজাম আর ওবেসি দুজনকে হায়দ্রাবাদ থেকে মুছে দেব। আমরা মুছে যাব না। যতদিন এই পৃথিবী থাকবে ইনশাল্লাহ আমরা ততদিন থাকবো। আমরা ফুলে পেঁপে থাকবো। হ্যাঁ, যেদিন আমরা থাকবো না সেদিন এই পৃথিবীও শেষ হয়ে যাবে। তো এটা হলো ওনার চিন্তাভাবনা অনুযায়ী কথা বলা। আর এখন ওনার মনে হচ্ছে যে এত অত্যাচার হয়েছে আসামের মুসলমানদের ওপরে, তা সত্ত্বেও আসামে যে সমস্ত মুসলিম ছেলেমেয়েরা রয়েছে তারা নিটে সব থেকে বেশি নম্বর পেয়ে কোয়ালিফাই করেছে। তো হেমন্ত তো চিন্তায় পড়ে গেছে, আর এটা কি করে কোয়ালিফাই করলো এত? আর সেখানে যতগুলো মাদ্রাসাকে উনি ধ্বংস করেছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ব্যবহার করে, কোনো তার প্রশংসা পাননি। অনেক মুসলমান মানুষদের উনি সেখান থেকে বাড়িছাড়া করে দিয়েছেন। আর জেরিম্যান্ডারিং করে সেখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি করে দিয়েছেন সেখানে। আসামে এটাই হলো ওনার রেকর্ড। এখন তো উনি চিন্তা করছেন ছোট ছোট মুসলিম বাচ্চা মেয়েদের কথা, জোর করে যাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ হলো সেন্ট্রাল অ্যাক্ট। পক্সো অ্যাক্ট রয়েছে। চাইল্ড ম্যারেজের একটা স্টাডি আছে। দরিদ্রতার জন্য চাইল্ড ম্যারেজ হয়ে থাকে। আচ্ছা, উনি কি এটাও জানেন না যে ভারত সরকারের ডেটা হলো যে 12 মিলিয়ন চাইল্ড ম্যারেজ হয়েছে ইন্ডিয়াতে। 84% তো আমাদের হিন্দু ভাই বোনদেরই হয়েছে। 11% হলো মুসলমানদের। তাহলে উনি করছেনটা কোথায়? ভাই আপনি এটা দেখুন যে না, উনি বলছেন যে 90 বছরের পুরনো না, ইংরেজদের সেটা সময়কার একটা না, আইন ওটা ছিল, যে আইন অনুযায়ী যদি ছেলের বয়স কম থাকে বা মেয়ের বয়স কম থাকে তবুও তাদের ম্যারেজ রেজিস্টার হতো। এটা একেবারেই মিথ্যে কথা। 2000 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা হলো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের একটা মিথ্যে প্রচার করা হয় মুসলমানদের সম্পর্কে। যেসব হিন্দু মেয়ের বিয়ে 18 বছর বয়সে হয়
অ্যাভারেজ মুসলমান মেয়েদেরও সেই 18 বছর বয়সেই বিয়ে হয়। আর সেই 90 বছরের আইন যেটা ওনারা শেষ করে দিয়েছেন, আর একটা আইন তৈরি হয়েছে রাত 12টার সময় যে আমি যদি মুসলমান ছেলে বা মেয়ের বিয়ে দিতে চাই, তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করতে হবে। আরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নিকাহ কি করে সম্ভব? বলুন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে মেহেরের প্রভিশনটা ঠিক কোথায় আছে যেটা বরকে কনেকে দিতে হয়? আপনি আমার জাতের যে রিচুয়াল রয়েছে, যেটা ছাড়া আমাদের বিয়ে হবে না, সেটা আপনি কেন ছিনিয়ে নিচ্ছেন? কেন ছিনিয়ে নিচ্ছেন উনি আপনি? এটাই বলেন যে আপনি এই ধরনের কথা বলে ভয় মুসলমানদের দেখাই ভয় না। দেখান। আমি সত্যি কথাটা বলছি। আমি মিথ্যে কথা বলছি না। সত্যি কথা বলছি আমি। উনি যে এই 90 বছরের আইনকে ধ্বংস করেছেন, আপনি কেন করলেন? আরে চাইল্ড ম্যারেজ তো না, হওয়া উচিতই ওয়েসিতে না। ওই আইনটা আমি দেখেছি, ওটার যে স্পেশাল প্রভিশন শেষের যে ওই লাইনগুলো রয়েছে সেখানে লেখা আছে ওই আইনের বাইরেও যদি নিকাহ হয় বা কোনো বিয়ে হয় সেটা রিপিল হবে না এই আইন কিন্তু অনুযায়ী। নিকাহ কি করে হবে যখন আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট পালন করব? আমি কি করে এই না, নিকাহ এই স্পেশাল না যে মানে একটা সেটা না মানে সবার জন্যে। এটাই তো আমি বলছি, যদি সেকুলার হয় তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দুদের সেইভাবে বিয়ে হবে। শিখ ধর্ম অনুযায়ী শিখেদের বিয়ে হবে। এটাই তো স্যার, আপনি যেমন দে শুনুন না, ইউসিসির আ ব্যাপারে আপনি আ বলেন যে ইউসিসি যদি চলে আসে নিকাহ হবে না, সবাইকে বিয়ে করতে হবে, সেটা আচ্ছা, তো ঠিক সত্যি আছে। নয়। ইউসিসির প্রয়োজনই নেই দেশের। যেখানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন ভলান্টারি হওয়া উচিত। আমরা ইউসিসির জন্য কি করেছি? আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি করেছি। আমরা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট বানিয়েছি। আমরা এরকম ২ টো সেকুলার আইন তৈরি করে দিয়েছি। এবার আপনি আমাকে বলুন, আমি জানতাম যে আপনি আমাকে এই প্রশ্নটা করবেন। আমি এটা লিখে এনেছি। উত্তরাখণ্ডের সেকশন 4 আর সাবসেকশন 4 পড়ে দেখুন। হিন্দু ধর্মে প্রহিবিশন অফ ম্যারেজ আছে যে মায়ের দিক থেকে আর ভাইয়ের দিক থেকে বিয়ে হতে পারে না। হতে পারে না। কিন্তু মুসলমানদের মধ্যে হয়। আপনি সেই প্রভিশন নিয়ে এলেন সেকশন 4 আর সাবসেকশন 4 এ। আরে আমাকে কেন আটকাচ্ছেন আপনি? আপনার ধর্ম অনুযায়ী আপনি চলুন। আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছেন এটা? নাম্বার 1 পয়েন্ট হলো এটা। এখানে অনেকগুলো লিস্ট আছে, না, যেমন না, না, বোনের সাথে স্যার, মানে কোনো কাজিনের বিয়ে দেওয়া যাবে ওতে না। প্রহিবিটেড লিস্ট আপনি তৈরি করে দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা, ওর মধ্যে আরো একটা জিনিস কি করেছেন আপনি? যে 2010 এ যদি উত্তরাখণ্ডে আপনার কারোর সঙ্গে বিয়ে হয়ে থাকে, আপনাকে সেটা রেজিস্টার করাতে হবে এখন। এখন 2010 এ যদি কারোর বা নিজের আত্মীয়ের বিয়ে হয়ে থাকে, সেটা এখন রেজিস্টার হবে না। আপনি আপনার ধর্ম আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছেন? আর আপনি এইটা কেন ভাবছেন যে আপনার ধর্মের মোরালিটি ভালো আর আমার ধর্মের মোরালিটি খারাপ? দেখুন, পুষ্কর সিং ধাবিকে আমি এটা জিজ্ঞেস করেছিলাম, উনি আপকে আদালতে এসেছিলেন, তো উনি বলেছিলেন যে এই যে এক এক মুসলমান 4-4টে বিয়ে করেন, এই এটাও যে হালালা হয়, আ আ এই সব কিছু না, আটকানোর না, জন্য এই না, আইন। না। এটা মিথ্যে কথা বলছেন পুষ্কর সিং ধাবি বাবু। উনি মিথ্যেবাদী। ২০০৬ এর গভর্নমেন্ট আপনি গিয়ে দেখবেন আমার কথা শোনার পর ২০০৬ এর গভর্নমেন্টের ডেটা রয়েছে। গভর্নমেন্টের ডেটা এটা বলে যে ১০০ টা যদি বিয়ে হয় ছেলে-মেয়েদের মধ্যে, হিন্দুদের মধ্যে 1.7% বউ আছে। মুসলমানদের মধ্যে 2.5। এটা হলো ২০০৬ এর ডেটা। এর কথা বলছেন না কেন আপনি? আর মুসলমানদের মধ্যে যখন বিয়ে হয়, তখন তারা বউয়ের স্ট্যাটাস পায়। হিন্দু ধর্মে যদি কারো দ্বিতীয় বিয়ে হয়, তখন সে বউ নয়, মিস্ট্রেস হয়ে যায়। আর উদাহরণস্বরূপ আমি যদি মরে যাই আর আমার ২ টো বউ রয়েছে, যদিও একটা নিয়েই আমি গলদ ঘরব। যদি ২ টো বউ থাকে তাহলে আমার মৃত্যুর পর আমার সম্পত্তি আমার বউই পাবে। ওখানে তো আর পাবে না। তাহলে এই মিথ্যাটা কেন বলে এরা? আচ্ছা, আপনি এটা বলুন ডিভোর্সের কথা। উত্তরাখণ্ডে ডিভোর্সের আইন আপনি কি করলেন? সেটাকে সমান করে দিলেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট 54, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 54, ডিভোর্স অ্যাক্ট 59। আরে কেন করছেন আপনি এটা? আপনি নিজের ধর্মের আইন আমার উপর চাপিয়ে বলছেন ইউসিসি। এটা কোন ইউসিসি আছে যখন আপনি সেখানে ট্রাইবালদের আলাদা করেন? এর মধ্যে ইউনিফর্মিটি কোথায়? আপনি তাহলে ইউনিফর্মিটি কোথায় করছেন? চতুর্থ কথাটা হলো যে উত্তরাখণ্ডে যে ইউসিসি নেই, ইউসিসি তো দেশে হওয়া উচিত। আর আপনি স্টেটে আইন তৈরি করছেন। শুধুমাত্র মুসলমানদের তাদের রিলিজন থেকে আলাদা করে দিচ্ছেন। তাদের রিলিজিয়াস প্র্যাকটিস থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। রিফর্মের নাম করে আপনি মুসলমানদের কাছ থেকে আমাদের রিলিজন ছিনিয়ে নিতে চাইছেন। এটাই আমি বলছি। আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। সেকশন 4, সাবসেকশন 4 আপনাকে বলছি এদের ডিভোর্সের সেকশন 25, 27 আর বিয়ে যেটা ইসলামের মধ্যে হয় সেটা জন্ম-জন্মান্তরের সঙ্গী হয় না। হিন্দু ধর্মে জন্ম-জন্মান্তরের সঙ্গী হয়। আমাদের যেটা হয় সেটা হলো কন্ট্রাক্ট। একটা জন্মই আমার জন্য যথেষ্ট। আমার দ্বিতীয় জন্মে আমার বউয়ের দরকার নেই। আমি বলছি আপনাকে, আরে জন্ম-জন্মান্তরের সঙ্গী হয় না তারা। আমার প্রশ্ন হলো এটা যে কিছু মানুষ বলেন বেশি বাচ্চা জন্ম দিলে জনসংখ্যা বেড়ে যাবে। এই নিয়ে আপনার কি বক্তব্য? এটা একদমই মিথ্যে কথা। একেবারেই ভুল। আমি আপনাকে এটা বলছি যে ভারতে যে ফার্টিলিটি রেট রয়েছে হিন্দু এবং মুসলমানদের, 1992 তে মুসলিম ফার্টিলিটি রেট ছিল 4.41। এখন গভর্নমেন্টের লেটেস্ট ডেটা সামনে এসেছে 2.36। হিন্দুদের সেটা ছিল
3.30 যেটা এখন পড়ে গিয়ে হয়েছে 1.94। তো ডিফারেন্সটা হলো 0.4%-এর। তো এই যে সবাই বলে না যে মুসলমানরা সমস্ত হিন্দুদের থেকে অনেকটা এগিয়ে যাবে, সেটা হবে না। 600 বছরেও বাড়েনি আর 1000 বছরেও বাড়বে না। ভারতে হিন্দুদের পপুলেশন স্টেবিলাইজ হয়ে যাবে বাই 2070, আর মুসলমানদের পপুলেশন স্টেবিলাইজ হবে 21-41 বছর পরে। আর সেটা লাস্ট যে মুসলমানদের পপুলেশন হবে সেটা হলো 18.87%, এটুকুই হবে। এই ধরনের ব্যাপার সোশ্যাল মিডিয়াতে খুব চলে, আর মানুষ এক্সাম্পল দিয়ে বলে যে বেলজিয়ামে ব্যালেন্স সঠিক নেই, সেখানে মুসলিম সংখ্যা বেড়ে গেছে, সেখানকার লোকাল মানুষ কমে গেছে। স্যার, বেলজিয়ামের ওয়াফেল খুব ভালো খেতে হয়, আমিও খেয়েছি। কিন্তু বেলজিয়ামে সেখানে যেসব মানুষরা এসেছে আরব কান্ট্রি থেকে, তো ওখানে যারা থাকছে, কিন্তু ভারতে তো এরকম কখনোই হবে না। ভারতে এম্পিরিক্যাল এভিডেন্স আছে। আপনি যে নাম্বারগুলো বলছেন সেটা ওরা চ্যালেঞ্জ করছে। না, এটা স্যার। নিয়ে ওরা বলছেন যে যখন জনসংখ্যা গুনতে সেখানে লোক যায়, হ্যাঁ, তো মুসলমানরা নিজেদের 9টা বাচ্চা থেকে 5টা বাচ্চাকে ভেতরে লুকিয়ে রাখে, 4 জনকে গোনায় আর 5টা বাচ্চা বাকি থাকে। তাহলে ওরা কি করে জানে যে 9 জন আছে? হয় হয়তো এটা যে কাজটা করতে গেছে সেই তাদের জন্ম দিয়েছে। না হলে তাদের কাকা হবে, নয়তো তাদের দাদা হবে বা দাদু হবে, বা হয়তো তার মেয়ে ওই বাড়িতে। তাহলে সে জানলো কি করে? এটা তো অন্যায় কথা না স্যার। হয় ওরা জন্ম দিচ্ছে, না হয় এরা তৈরি করছে। আপনি শিক্ষাকে গুরুত্ব দিন আর আপনি মুসলিম মহিলাদের ডিমান্ডেবল স্কলারশিপ দিন। আমি আপনাকে এটা বলছি যে 21 এর আগে পপুলেশন স্টেবিলাইজ হয়ে যাবে। আপনি শিক্ষার দিকে কেন নজর দিচ্ছেন না? মোদিবাবু স্কলারশিপ বন্ধ করে কিন্তু দিয়েছেন। মোদিজি তো আপকে আদালতে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমি চাই যে মুসলমানদের এক হাতে কম্পিউটার থাকুক আর দ্বিতীয় হাতে কুরআন। মোদিবাবু আমাদের হাতে কিছুই রাখেননি। আমাদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছেন, মসজিদগুলো ছিনিয়ে নিয়েছেন, সনাক্তকে ছিনিয়ে নিয়েছেন। সেটা তো আমি মোদিবাবু ভালো ডায়ালগ দেন, মাশাআল্লাহ। আর ওনার ধারে কাছে কেউ আসতে পারবে না, কেউ ধারে কাছে আসতে পারবে না। ভাই, আপনি যদি এক হাতে কোরআন আর কম্পিউটার দিয়ে দেন, তাহলে আপনি প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 9 থেকে কেন করেছেন? আপনাকে সেটা ক্লাস 5-6 থেকে করা উচিত ছিল। আপনি মৌলানা আজাদ ফাউন্ডেশন কেন বন্ধ করলেন? সেখানে সবাই পিএইচডি করত। আপনি সেটা কেন বন্ধ করে দিলেন? আরে, আপনি যেটা করছেন আমি তো সেটাই বলছি। আপনি বিবাহিত মহিলাদের স্কলারশিপ কমিয়ে দিয়েছেন। 2021-22 এর যে বাজেট ছিল তার মধ্যে থেকে মাত্র 22% খরচ হয়েছে। আমি আপনাকে বলছি। আপনি পার্লামেন্টের ডেটা খুলে দেখে নিন। তাই পপুলেশন, আপনি নিশ্চিন্তে থাকুন। যে বোন বলছিলেন মুসলমানদের পপুলেশন 18.9 এ থেমে যাবে, স্টেবিলাইজ হয়ে যাবে। আর হিন্দু এবং মুসলমানদের মধ্যে 80 কোটির পার্থক্য রয়েছে, আর সেটা সবসময় থাকবে, চিন্তা করবেন না। এসব বিজেপি আর আরএসএস এর কথা কানে দেবেন না। যদি এরা আপনাকে বলেন যে চিলে কান টেনে নিয়ে গেল, তাহলে এদের কথা বিশ্বাস করবেন না। ওনারা এটাও বলেন যে যেসব মুসলিমরা আছেন তারা ইসলামের কারণে জনসংখ্যা কন্ট্রোলের যে মেথড আছে তাতে বিশ্বাস করেন না, সেই জন্য বেশি সংখ্যায় বাচ্চা কাচ্চা হয়। সব থেকে বড় মিথ্যে কথা এটা। কন্ট্রাসেপশনের যে ব্যবহার হয়েছে সেটার আমি ডেটা দিচ্ছি। 92-93 তে মুসলমান মানুষেরা 27.7 কন্ট্রাসেপশন ব্যবহার করতেন। 2019-এ 60.2% মুসলমান কন্ট্রাসেপশন ব্যবহার করে। আচ্ছা, এতে আরও হিন্দু ভাই বোনেরা, হিন্দু ধর্মেও সংখ্যা বেড়েছে। 41 ছিল 92-তে, সেটা বেড়ে 67.9 হয়ে গেছে। আচ্ছা, এবার আপনাকে মুসলিম পুরুষ সম্পর্কে এরা অনেক কথা বলে। সব থেকে বেশি কন্ট্রাসেপশন ভারতে যে পুরুষরা ব্যবহার করে তারা হলেন মুসলমান, 34.10, আর আমাদের হিন্দু যে পুরুষেরা তারা হলো 34.10। আমাদের শিখ ভাইয়েরা বসে রয়েছেন। আমি আপনাকে বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন যে সেই দেশ, মানে অর্থাৎ যারা কম বাচ্চার জন্ম দেবে, যারা ফ্যামিলি প্ল্যানিং করবে, সেটা দেশের হিতের পক্ষে হবে, সে বিশ্বাসী হবে। সব থেকে বেশি বিশ্বাসী তো আপনি। কারণ আমি বলছি যে 75% ফ্যামিলি প্ল্যানিং তো আপনারা করেন, 45% মুসলমানরা, হিন্দুরা করেন 51%। না, তাই তো এটা বলছি যে এটা হলো গভর্নমেন্টের ডেটা, আমার নয়। এটা হলো গভর্নমেন্টের ডেটা। এতে বিজেপি যে এক একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, আরএসএস সংঘ পরিবার, যে ভাই এরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করে না, স্পেসিং করে। ইসলামে আপনাকে এটা বলা হয়েছে নিজের সময় অনুযায়ী বাচ্চার জন্ম দাও, কোনো বাধা বিপত্তি নেই। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং করানো হচ্ছে, ইসলামের অসম্মতি সত্ত্বেও 20% মুসলিম মহিলা ফ্যামিলি প্ল্যানিং করেছে। 20% ডেটাতে তো এগুলো ধরা পড়ে না।
আর আমি যা কিছু বলছি সেটা নিয়ে আমাকে ভুল প্রমাণিত করুন আপনি। আর আবার যদি রজত শর্মা বাবু ডাকেন তাহলে আপকি আদালতের কাঠগড়ায় হাজির হয়ে যাব। এটা আমার সৌভাগ্য যে উনি আমাকে দুবার ডেকেছেন। যখন দাড়ি অতটা সাদা ছিল না আর এখন যখন সাদা হয়েছে তখন উনি ডেকে পাঠিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা কেউ প্রশ্ন করতে চান? আপনি আপনার সভাতে আপনার বয়ানে বলেন যে মুসলমানই হচ্ছে মুসলমানদের শত্রু আর এদের মধ্যে লুকিয়ে থাকা মানুষদের চিনে নিতে হবে। তো স্যার আপনার কি মনে হয় কমিউনিটিতে যে মানুষরা রয়েছেন তারা আপনার কথাগুলো পছন্দ করবেন, আপনার সাথে এগোতে চাইবেন? কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ যারা করেছিল তারা ছিল মুসলমান। কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তো আর যারা হাতে তলোয়ার ওঠাতো তারাও ছিল মুসলমান। কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে যারা শহীদ করেছিল তারাও ছিল মুসলমান। টিপু সুলতানকে আর সিরাজউদ্দৌলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারাও মুসলমান ছিল। তো এই বিশ্বাসঘাতকতা মীর জাফর, মীর সাজেদের সময় এখনো আছে। আমি এটাই বলতে চাইছিলাম আপনাদের। আমরা যেমন জানি যে আপনি শায়েরি খুব ভালোবাসেন, আপনার বয়ানেও আমরা শুনতে পারি যে আপনার শায়েরির মাধ্যমে যে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। তাই আমি চাই যে আপনি আমাদের বলুন, আমাদের দেশে যা পরিস্থিতি সেটা নিয়ে আপনি কি শায়েরি শোনাতে চান? अखलाक का जलता हुआ घर देख रहा हूँ, देखा नहीं जाता मगर देख रहा हूँ। আচ্ছা সদরজি, কোনো প্রশ্ন আছে? প্রথমে তো আপনি আমাদের প্রশংসা করলেন আর আপনারও প্রশংসা করছি যে আমরা সবাই বাঁ হাতে ঘড়ি পড়ি। লোকে বলে মুসলমানরা উল্টো হয়, কিন্তু আপনি ডান হাতে পড়েছেন। যাক, আমরা তো বাঁ হাতে পড়ে আছি। আর না, দ্বিতীয় কথা আমি তো আর হলো উল্টো হয়ে যাইনি। না, আপনি ডান হাতে পড়েছেন আর আমি বাঁ হাতে পড়ে আছি। আর দ্বিতীয় কথা হলো স্যার, সবাই যেমন বলে আরএসএস, বিজেপি, মানে আপনি বলেছেন যে এগুলো সব অখণ্ড ভারতের সবথেকে বেশি হিন্দুত্ব রয়েছে আর কি এখানেই। তাই সেটা হলো অখণ্ড ভারতের পক্ষে। আজ কিছু সংখ্যক মুসলিম ভাইয়েরা এখানে রয়েছে। অখণ্ড ভারত তো ওরাও চায়, তাহলে কি আপনিও তাই চান? আমি তো চাই যে আমাদের পাঞ্জাবও সেখান থেকে চলে আসুক আর অখণ্ড ভারত হোক, আর মুসলিম ভাইয়েরাও আরে চলে ভাই, আসুক। ভাই, যদি ভাই, আমাদের মুসলিম আপনি- ভাইয়েরা ওখান থেকে আসে তাহলে আপনারই তো সাপোর্টার খুব বাড়বে, ভালো, খুব ওএসি বাবুর জয়গান আরো শোনা যাবে, আপনার আরো নাম হবে। দেখেছেন আপনি? আর হ্যাঁ, আমি হ্যাঁ, অখণ্ড মানে- ভারতের জন্য প্রস্তুত। গোটা আচ্ছা, বাংলাদেশকে নিয়ে নিন আপনি। গোটা ঠিক আছে। পাকিস্তানকে নিয়ে নিন আপনি। অর্ধেক ঠিক আছে। আফগানিস্তান নিয়ে নিন। অর্ধেক ঠিক আছে। বার্মা নিয়ে নিন। আচ্ছা। কিছুটা ভুটানও নিয়ে নিন। গোটা নেপাল ঠিক নিয়ে আছে। নিন। কিন্তু সবার হ্যাঁ। আগে যেটা মোদিবাবুর করা উচিত তা হলো আপনি পিওকে কে নিয়ে নিন। চীনকে তাড়ান এখান থেকে। স্যার, যখন দেবসাং গোটা ডেমচাক পাকিস্তান এখানে চলে আসবে তখন পিওকে তো এমনি এমনিই চলে আসবে। একটু গোটা জোরে বলুন পাকিস্তান আপনি। চলে এলে পিওকে এমনি এমনিই চলে তাহলে আসবে। নিয়ে নিন না, কে আটকাচ্ছে আপনাকে? আপনি একটু সাপোর্ট করুন না আরে স্যার। আমি সাপোর্ট করছি। 27% তো আমি শুধু চাইছে। আমি আমি কি আপনাকে লিখে দেবো নাকি? 27%। বলুন আপনি। হ্যাঁ, হ্যাঁ। কি বলবো? চলুন, এমন একটা সময় যেখানে আমি একটা ব্রেক নিয়ে নিতে পারি, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। আপনি যুব সমাজকে বলেছেন যে তরুণ সমাজ মসজিদকে বাঁচিয়ে রাখুক, এমন যাতে না হয় যে মসজিদগুলো আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হোক। একেবারেই সত্যি কথা। কে ছিনিয়ে নিচ্ছে মসজিদগুলো? বিজেপি আরএসএস ছিনিয়ে নিতে চাইছে। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞেস করছি আসাদুদ্দিন ওবেসি জিকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওবেসির ওপর অভিযোগ হলো যে উনি মানুষের ভাবনা নিয়ে ছেলে খেলা করেন। আপনার একটা বয়ান রয়েছে আমার কাছে এই সবে। আপনি যুব সমাজকে বলছেন তরুণদের মসজিদকে বাঁচিয়ে রাখো, এমন যাতে না হয় যে মসজিদগুলো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হোক। হ্যাঁ, একদম সত্যি কথা। কে ছিনিয়ে নিচ্ছে মসজিদগুলো? বিজেপি আরএসএস ছিনিয়ে নিতে চাইছে। এমন সব ক্ষমতা রয়েছে যেগুলো ছিনিয়ে নিতে চাইছে। কোন অবশ্যই মসজিদটা ছিনিয়ে ছিনিয়ে নিচ্ছে। নিয়েছে? এখন আপনি দেখুন না, এবারে দিল্লির ৬০০ বছরের পুরনো মসজিদকে আপনি ভেঙে দিয়েছেন। সুনেহরি বাগের মসজিদকে আপনি ওখান থেকে তুলে দিতে চান। আর সুনেহরি বাগের মসজিদের কথা কি আপনি শুনেছেন যে কোনো প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার যদি মন্দিরের সামনে দিয়ে যান তাহলে মন্দিরের পুজো বন্ধ করে দেওয়া হয়? কখনো শুনেছেন আপনি? সুনেহরি বাগের মসজিদে কখনো যখন প্রাইম মিনিস্টারের কাফেলা যায়, মুভমেন্ট বলা হয় এটাকে, সেই সময় নামাজ পড়া হয় না সুনেহরি বাগে। কেন হয় না ভাই? আপনি জিজ্ঞাসা করে নিন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনি যান সেখানকার ইমাম সাহেব আর লোকজনকে জিজ্ঞাসা করুন। দেখুন, কে বিল্ডিং ভাঙবে অথবা ভাঙবে না এটা তো হলো কোর্টের সিদ্ধান্ত। না, আমি- আপনি নোটিশ আমি সরকারকে দেখুন, সরকার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেখেছি। চেন্নাইতে সরকারি জমির ওপর অবৈধ নির্মাণের জন্য ওই রিলিজিয়াস প্লেস সরানোর জন্য অর্ডার দিয়েছে। চেন্নাইতে কোয়েম্বেডু মসজিদ আছে, সেই কেসে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এমন যতগুলো ধর্মস্থল আছে, সেটা চার্চ হোক বা মসজিদ হোক বা মন্দির হোক, সেই সব কটা সরাতে হবে। স্যার
আমরা কোর্টের অর্ডারের কথা বলছি না, আমরা গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের ভিত্তিতে, যেটার কথা কোর্ট কখনোই বলেনি, আপনি সেই ৬০০ বছর পুরনো মসজিদকে আর কবরস্থানকে ধ্বংস করে দিলেন। আর এমন কখনোই হয়নি যখন বিজেপি আর আরএসএস এর তরফ থেকে বলা হয়নি যে আমাদের ভারতে এরকম হাজার হাজার মসজিদ রয়েছে, সেগুলো আমরা নিয়েই ছাড়ব। খোলাখুলি বলেন ওনারা। আপনিও তো খোলাখুলি বলেন পার্লামেন্টে, বাবরি মসজিদ জিন্দাবাদ, হ্যাঁ, বাবরি অবশ্যই মসজিদ আমি এখনো জিন্দাবাদ। বলবো জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। দোষের কি আছে এতে স্যার? এটা হলো আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি যদি ভারতের পার্লামেন্টে না বলি তাহলে কোথায় বলবো? মোদি বাবু জিন্দাবাদ যদি বলা হয় তাহলে বাবরি মসজিদ জিন্দাবাদ বললেও দোষটা কোথায়? কোনো অন্যায় তো করিনি। আমি বলছি ইসলামিক ধর্মের ভিত্তিতে যে জায়গায় মসজিদ তৈরি হয়ে যায়, সেটা ততদিন এই আল্লাহর পৃথিবী বজায় থাকবে, সেটাও থাকবে। আপনি সেটাকে ভেঙে দিন বা যা খুশি করুন। আমি শুধু বলেছি সেটা মসজিদ ছিল আর মসজিদ থাকবে। এর মধ্যে প্রভোকেশনটা কোথায়? আর বাবরি মসজিদ হলো একটা কেস স্টাডি যে কিভাবে একটা মসজিদকে ছিনিয়ে নেওয়া যায়। সেটা আমাদের বুঝতে হবে। আমরা একটা মসজিদকে হারিয়েছি এই নানান পলিটিক্যাল পার্টির কথা শুনে। সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপি বলেছিল যে আমরা ছুঁয়ে পর্যন্ত দেখব না। আর মসজিদকে আপনারা ভেঙে দিলেন। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কন্টেম্পটেশন শোনেনি। আর ক্রিমিনাল কোর্টের কোর্ট ফাইন করেছে যে কোনো কনভিক্ট হয়নি সেখানে। কোনো কনভিক্ট হয়নি সেখানে। আর নিজে পার্লামেন্টে আ আ ওই যে একনাথ শিন্ডের যে পার্টি লিডার রয়েছে, সে নিজে নরসিমহা রাওয়ের প্রশংসা করে বলেছিলেন যে যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল তখন পিভি নরসিমহা রাও বলেছিলেন যে আমি পুজো করছি, আমাকে বিরক্ত করো না। এটা উনি বলেছেন, আমি বলিনি কিন্তু। তাহলে আপনি বলুন যে এসব কি? দেখুন, এটা সুপ্রিম কোর্টের ফয়সালা, আর আপনি বলেন যে বেইমানি করে বাবরি মসজিদ নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত রয়েছে, আপনি যদি পুরো সিদ্ধান্তটা পড়ে দেখেন তাহলে তার সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট বলেছে যে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি হয়নি। সুপ্রিম কোর্ট এএসআই এর সার্ভেকে নাকচ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে ভুল মনে করি, কারণ সুপ্রিম কোর্ট সেটা ফেথের ভিত্তিতে দিয়েছে, বিশ্বাসের ভিত্তিতে দিয়েছে। আর এখন যদি আপনি বিশ্বাসের ভিত্তিতে দিয়ে দেন তাহলে তো তার কোনো বাধা বিপত্তিই থাকে না। অফিসে যে হয়ে গেছে তো, আরে ফয়সালা হয়ে গেছে, আরে সেখানে এত বিশাল রাম মন্দির হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক সেখানে যাচ্ছে, এখন ছাড়ুন না। এই কথাটাই আপনি সেই সব ইহুদিদের গিয়ে বলুন যাদের ৬০ লক্ষ ইহুদিদের হিটলার গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলেছিল। সেই 1930s এর ঘটনাকে ২০২৪ পর্যন্ত যদি বলেন, আমিও বাবরি মসজিদের ঘটনাকে আমার মৃত্যুর আগে পর্যন্ত আমার সন্তানকে বলবো যে তুইও সবসময় বলবি। কারণ যে কায়দায় মসজিদকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই কায়দায় আমরা আর দ্বিতীয়বার মসজিদকে হারাতে চাই না। কি ৬ই ডিসেম্বর এই দেশের জন্য আনন্দের কোনো দিন? বলুন, যদি ৬ই ডিসেম্বর না থাকতো তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি এখন তো হতো? পার্লামেন্ট বলছে যে ২২শে জানুয়ারি হলো আনন্দের দিন, যেদিন রাম মন্দির স্থাপন হয়েছিল। সেটাই তো আমি বলছি, ভালো করেছেন আপনি বলে। ১৭ই ডিসেম্বর 1992 তে পার্লামেন্টে বাবরি মসজিদ ডেমোলিশনকে কন্ডেম করা হয়েছে। আর রেজলিউশনে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলকে কন্ডেম করেছে আর বলেছে যে এটা একটা কালো দিবস। এখন পার্লামেন্টের রেজলিউশনের বিরুদ্ধে যদি আপনি আরও একটা রেজলিউশন নিয়ে আসেন, তাহলে আমিও এই পার্লামেন্টে অ্যাজ অ্যান ইন্ডিয়ান, একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে আমি বলছি যে পিওকে হলো আমাদের। কাল কি আপনি আরেকটা রেজলিউশন নিয়ে আসবেন যে পিওকে আমাদের নয়? আপনি কি ধরনের প্রেসিডেন্ট ক্রিয়েট করছেন? এটা তো একদমই অন্যায়, তাই না? একদমই অন্যায় এটা। এখন তো জ্ঞানবাপী মসজিদ নিয়েও হাইকোর্ট অর্ডার দিয়েছে যে ওখানে আন্ডারগ্রাউন্ডে পুজো আস্থা হতো, আর 1993 তে যে পুজো বন্ধ হয়ে গেছিল সেটা অন্যায় ছিল, সেখানে পুজো হওয়া উচিত। এবার আপনি এটার ক্রোনোলজিটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে এটার একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপনি বোঝার চেষ্টা করুন। ২৯ আর ৩০শে ডিসেম্বরের মধ্যে 49 এ বাবরি মসজিদের মধ্যে মূর্তি রাখা হয়েছিল। নাম্বার 1, তাই তো? তারপর নায়ের সাহেব সেখানে তালা লাগিয়ে দিলেন। নাম্বার 2, নায়ের সাহেব আ আ বা বা আ আ ওনার জনসংঘের এমপি হয়ে গেলেন। আপনি ৬ই ডিসেম্বর ভেঙে ফেললেন। আর যারা ভেঙেছে তাদেরকে আপনি জায়গা দিয়ে দিলেন। এখানে হলোটা কি? এখানে ব্যাস ফ্যামিলি বলছে যে আমাদের কাছে ১৫৩০টা ডকুমেন্ট রয়েছে। আমিও বলছি যে আমিও ৫০০ বছর ধরে মসজিদে নামাজ পড়তাম। নাম্বার 1, ব্যাস ফ্যামিলি বলছে যে 93 তে মুলায়ম সিং এর সরকার কোনো কারণ, কোনো রাইটিং ছাড়াই বন্ধ করে দিল। আমিও বলছি যে আমার মসজিদকেও আপনি বন্ধ করে দিয়েছিলেন। এখন কোর্টে আপনারা কোর্টে গিয়ে পুজো অ্যালাউ করালেন, তাহলে আপনি নামাজ অ্যালাউ করালেন না কেন? আপনি বুঝুন, এইটাই তো আমি বলছি, আমরা একটা মসজিদ হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই না। আপনাদের এই কথাটা বোঝা উচিত। গরম দুধে মুখ পুড়ে যাওয়ার ফলে ছাঁচকেও এখন ফু দিয়ে খাই। তা বলে যুব সমাজকে প্ররোচিত প্ররোচিত করব না, সত্যি কথাটা বলবো। এই যে আমি যা কিছু বলছি এটাই হলো ফ্যাক্ট।
আমি যা কিছু বলছি সেটা হলো ফ্যাক্ট। আচ্ছা স্যার, আপনি আপনি ওখানে চলে যান, আপনি জ্ঞানবাপীতে চলে আসুন, আপনি চলে আসুন মথুরাতে। 1965 এ হিন্দু আর মুসলমানদের মধ্যে এগ্রিমেন্ট হলো। মুসলমানেরা 8 একর জমি দিয়ে দিল। আচ্ছা, সেই এগ্রিমেন্টে কে সাইন করেছিল হিন্দুদের তরফ থেকে? পণ্ডিত মদন মোহন মালব্য। আচ্ছা, পণ্ডিত মদন মোহন মালব্য থেকেও কি বড় হিন্দু নরেন্দ্র মোদী? নিশ্চয়ই না। উনি সাইন করেছিলেন। আপনি 2023-এ বলেছেন যে না, ওনার কোনো অধিকার ছিল না ওই জমিটা নেওয়ার। কে ঘটাচ্ছে এই দেশে ক্ষত জায়গাটাকে? কে ঘাটাচ্ছে? কে এই দেশকে সেই পথে নিয়ে যেতে চাইছে যেখানে দুটো ধর্মের মধ্যে বিভেদ হবে? বিশ্ব হিন্দু পরিষদের যে প্রেসিডেন্ট আছেন অলোক কুমার, ওনার বক্তব্য পড়ছিলাম। উনি বলছেন যে আমরা মুসলমানদের হাত জোর করে বলছি যে এখন অযোধ্যার পরে মথুরা আর কাশী দিয়ে দিক, তারপরে আমরা কোনো রকম ক্লেম করব না। এই সবকিছু বাজে কথা। এই তিনটে, এই সব হলো মিথ্যে কথা। আরে ভাই, কেন দেব? মসজিদ কি থোড়াই আমার বাবার নাকি? মসজিদ কি আমার মায়ের নাকি? মসজিদ তো হলো আল্লাহর। মসজিদের একটা কাগজ আছে, একটা ডকুমেন্ট আছে। আপনি কতক্ষণ ধরে বলবেন ওই সময় মুঘল বাদশাহ ছিল? তাহলে পুষ্পমিত্র সংঘকে কে ন্যায় দেবে সেটা বলুন আমাকে। পুষ্পমিত্র সংঘ অনেকগুলো বৌদ্ধ ধর্মের স্তূপকে ভেঙে দিয়েছে। তাহলে চলুন তার হিসেব করুন। আপনি মুঘল বাদশার ব্যাপারে বলবেন, তাহলে পুষ্পমিত্র ব্যাপারে কে বলবে? পুষ্পমিত্র সংঘের ব্যাপারে কেউ কথাই বলছে না। আরে দেশ যে সময়ে পুষ্পমিত্র সংঘ ছিল, যখন মুঘল ছিল, তখন কি সংবিধান ছিল? রাজা বাদশাদের মধ্যে কি রাইট টু ইকুয়ালিটি ছিল? ছিল না। আমাদের কাছে লিটল কনস্টিটিউশন আছে, আর সেই কনস্টিটিউশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। পণ্ডিত মদন মোহন মালব্য সেই এগ্রিমেন্ট সাইন করেছিলেন। আজ আপনারা বলছেন যে আমরা সেটা মানি না। দেখুন, এই জন্যই তো ওরা বলার সুযোগ পেয়ে যায়। আপনি বলেন যে বাবরি মসজিদ জিন্দাবাদ, আর উনি বলেন ও হলো বাবরের অলাদ। না, দেখুন, এটাই তো আমি বলছি, সেটাই তো আমি বলছি। আমি চাই যে আমার ডিএনএ করিয়ে নিন, নরেন্দ্র মোদী বাবুরও সেটা করিয়ে নিন, আরএসএস এর লোকজনেরও করিয়ে নিন। কে যে আরিয়ান আর কে এই দেশের সেটাও জানা হয়ে যাবে আপনার। আরে আমি কি থোড়াই বাবারের স্পোক্স পারসন নাকি? তাহলে কি নরেন্দ্র মোদী আর বিজেপি নাথুরাম গডসের স্পোক্স পারসন নাকি? আমি যদি বাবারের স্পোক্স পারসন হই, তাহলে আপনি হয়ে যান, আপনি নাথুরাম গডসের স্পোক্স পারসন হয়ে যান। তাহলে আমার কিসের সম্পর্ক বাবারের সঙ্গে? আমার কিসের সম্পর্ক অরঙ্গজেবের সঙ্গে? আমার কিসের সম্পর্ক জিনার সঙ্গে? দেখুন, কিসের সম্পর্ক যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনার ভাই আকবর উদ্দিন সাহেব অরঙ্গজেবের মাজারে গেছেন, সেখানে গিয়ে চাদর চড়িয়েছেন, ফুল দেখুন, দিয়েছেন, তাহলে সম্পর্ক শুনুন, নেই বলছেন? স্যার, আমি আপনাকে বলছি, আপনি ইন্টারনেট খুলে দেখুন। সেখানে একটা আল্লাহর ওয়ালির একটা মাজার আছে। হয়তো বুরহানুদ্দিন গরিব বা জরজরি বক্স রহমতুল্লাহ ওখানে গিয়েছিলেন ওখানে। আর আপনি এটা খবর পেলেন যে ওনারা শুধু ফতোয়া পড়েছেন আর চলে গেছেন। আরে সেটা হলো এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। আপনি বের করে দিন ওনাকে। আপনারা নিজেরাই ডেলিগেশন নিয়ে যাচ্ছেন অরঙ্গজেবের কাছে। ফতোয়া পড়েছেন আর কি বা করেছেন? কিছুই করেননি। আর সেটা নিয়ে বলছেন ও এত কিছু না না, করেছে। ওটা তো আচ্ছা, মোদিজি বাহাদুর শাহ জাফরের কবরে গিয়েছিলেন, সেটা কি ভালো ছিল? হুম। এটা আপনি বলুন। দেবেন্দ্র ফডনবিস বলেছেন যে মহারাষ্ট্রে অরঙ্গজেবের কিছু সন্তান জন্ম নিয়েছে। প্রশ্ন হলো, এই যে কার ইশারায় জন্ম নিচ্ছে? এরা সমাজে টেনশনের জন্ম দিচ্ছে। একটা সমস্যা হলো এটা যে দেবেন্দ্র ফডনবিস হলেন ব্রাহ্মণ, আর উনি দেখাতে চান যে আমি সবাইকে সঙ্গে নিয়ে চলি। ওনার সব থেকে বড় সমস্যা হলো এটাই। আর উনি ভাবছেন যে মোদির পরে উনি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন, তাই ওনাকে এই ভাষাটা ব্যবহার করতে হয়। আর দেখুন, বারবার শিবাজির ব্যাপারে, শিবাজি যখন আগ্রা দুর্গ থেকে পালিয়েছিলেন, তখন মুসলমানদের সঙ্গে পালিয়েছিলেন। শিবাজির দলের তোপের যে জেনারেল ছিল, সে ছিল মুসলমান। শিবাজির কাছে মুসলমান ছিল। কিন্তু শিবাজি যার পেট চিরেছিলেন সেও তো মুসলমান ছিল। একদম ঠিক কথা, একদম ঠিক কথা, একদম ঠিক বলেছেন। কিন্তু রজতবাবু, এখন হাততালি দেওয়া হয়ে গেছে। তাহলে শুনুন, যখন শিবাজি আফজল খাঁকে ছুরি মারছিলেন, তখন শিবাজির পেছনে তলোয়ার নিয়ে কে দাঁড়িয়েছিল? মুসলমান দাঁড়িয়েছিল। এই কথাটা বলা হয় না। কিন্তু আপনি যদি এরকম সিলেক্টিভলি বলেন, আমিও কিন্তু স্যার একটু আধটু হিস্ট্রি পড়েছি, তাহলে শিবাজির পেছনে যে দাঁড়িয়েছিল সে মুসলমান ছিল। আচ্ছা, তারপর শিবাজি কি করলো? আফজল খাঁকে মারার পর উনি বললেন যে ইসলাম ধর্ম অনুযায়ী ওর কবর খোঁড়া হোক। এটা ছিল শিবাজির মহানুভবতা। আর তাই এই কারণেই তো এখানে কি করছেন? এখানকার মহানুভবতা দেখুন, কবরগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই হলো মহানুভবতা। এই জন্যই তো বলছি যে শিবাজির পেছনে যেমন মুসলমান দাঁড়িয়েছিল, মোদির পেছনে তেমনি ওবেসি দাঁড়িয়ে যাক। এমন সমস্ত ঝগড়া শেষ হয়ে যাবে। দেখুন, আমার একটা কথা শুনুন। সমুদ্রের দুধার কখনো এক হতে পারে না।
সমুদ্রের দুটো পার কখনো এক হতে পারে না। আমি কারো পিছনে দাঁড়ানোর জন্য জন্ম নিইনি। আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের জনগণের সঙ্গে দাঁড়াক। আর সেই জনগণের সঙ্গে যারা সবথেকে পিছিয়ে রয়েছে। ডেটা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলুন। তাদের সঙ্গে হিংসা করবেন না। তাদেরকে নিজের মনে করুন। আর আমি আমার প্রধানমন্ত্রীর কাছে সেটাই চাই। আর কিচ্ছু না। ফাইনাল রাউন্ডে আমরা আরো 2-একটা প্রশ্ন নিতে পারবো। ওবিসি বাবু, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা যে আপনি প্রায়ই বলেন যে হিজাব পরা মেয়েকে আপনি দেশের প্রধানমন্ত্রী রূপে দেখতে চান। তো আপনি এরকমটাই কেন চান? এই যে বলা হয় না যে হিজাব পড়লে পরে বুদ্ধি চাপা পড়ে যায়, না, বুদ্ধি চাপা পড়ে না। যারা এটা মনে করে যে যেসব মেয়েরা হিজাব পড়ে তারা খুবই ব্যাকওয়ার্ড, সমাজের থেকে পিছিয়ে, তাদের মাথা খারাপ। যদি এমন যদি হতো তাহলে জার্মানে একজন হিজাব পরা মুসলিম মহিলাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কেন? তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তাই এইসব কিছুই না। দেখুন, আমি তো চাইছি যে সবথেকে দুর্বল সেই সব মুসলিম মেয়েরা উঠে আসুক। আর আপনি যদি কখনো আমাদের শহরে আসেন তখন দেখবেন যে হিজাব পরে, হেলমেট পরে বুলেট চালায় মেয়েরা, বোরখা পরে চালায়। এটা দেখে আমিও অবাক হয়েছি। ভাবলাম বুলেট চালাচ্ছে এরা? আমি এতে উত্তর পেলাম যে তোমার কি এতে কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম না, আমি তো বেশ খুশিই হয়েছি। দেখুন, যোগী আদিত্যনাথ বলেছিলেন যে যেসব মেয়েদের হিজাব পরিয়ে আপনি বন্দী বানাতে চাইছেন আরে তাদের না, আমরা না, বার করে না, আনতে না, চাই। না, না, বন্দী করা না। নেই। দেখুন, কেউই বন্দী নয়। আচ্ছা, বিজেপির যখন কোনো মুসলিম মিটিং হয়, সেখানে আপনি ২০০-৩০০ জন বোরখা পরা মহিলাকে এনে বসান, সেটা তাহলে কি? আপনি কেন বসান তাহলে তাদের? হুম। এটা দেখানোর জন্য তাদের যে আমাদের সঙ্গে আচ্ছা, ও ও ওই যে ওদেরকে এনে এখানে বসানো হয় সেটা কিন্তু দেশকে দেখানোর জন্য নয়। সেটা আসলে গালফের বাদশাদের দেখানোর জন্য। আমাদের মতো মোদিও হলো মুসলমান। আমেরিকাকে দেখানোর জন্য। আরে ভাই, আপনি যদি মুসলমানদের এতই ভালোবাসেন তাহলে এমপি বানান না। একটা টিকিট দিন। একজন এমপি তৈরি করুন, মিনিস্টার বানান। আপনি কোনটাই তো করেন না। উনি বলছিলেন আমরা মেয়েদের সম্মান করি, আমরা মেয়েদের লিবারেট করতে চাই, তাদের বড় হতে দিতে চাই, আর ওরা সেনাবাহিনীতে যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। না, আ আপ আপনি যখন গুলি চালাচ্ছেন, আপনি যখন বুলডোজারের ব্যবহার করছেন, আপনি মহিলার নামে এলাহাবাদে যে বাড়ি রয়েছে, তার স্বামীকে নোটিশ পাঠিয়ে বাড়ি ভাঙছেন, তাহলে আপনার কোন কথায় আমরা বিশ্বাস করব বলুন তো? सितमगर तुझसे उम्मीद वफा होगी जिन्हें होगी, हमें तो देखना यह है कि तू जालिम कहां तक है। ওবিসিজি, আমরা আপনাকে সব ধরনের প্রশ্ন করলাম, আর আপনার যেমন স্বভাব সেই মতোই আপনি নির্ভয়ে উত্তর দিলেন, কোনো জিনিস নাকচ করার চেষ্টা করেননি। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ কুমকুম চাড্ডার ফয়সালা আজকের মোকদ্দমা। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসির ওপর। ওনাকে জিজ্ঞেস করলাম ওনার জীবনের শুরু সম্পর্কে, ওনার রাজনীতি সম্পর্কে, ওনার আদর্শ সম্পর্কে, ওনার বিতর্কিত বয়ান সম্পর্কে। এখন সময় হলো আপকে আদালতে আজকের জাজ হিন্দুস্তান টাইমসের সিনিয়র জার্নালিস্ট কুমকুম চাড্ডার ফয়সালার। ওবেসি হলেন নিজের কমিউনিটির একজন জোরালো বক্তা। আর যখন উনি কথা বলেন সবাই হাঁ করে শোনেন। এভরিওয়ান লিসেন্স ওয়েন মিস্টার ওবিসি স্পিক্স। ওনার কথাগুলো শুনতে ভালো লাগে, আর ওনার কথাবার্তায় অ্যাগ্রেশন আর একটা ফায়ারি এলিমেন্ট আছে, আর এটাই হলো ওনার পার্সোনালিটি। তাই অ্যাগ্রেশনকে ওনার কাছ থেকে আলাদা করা যাবে না। ইট ইজ লাইক সেগ্রিগেটিং ফায়ার ফ্রম উড or taking away the trees from the forest, so to speak. Rajat Sharma is razor sharp. He is, of course, a colleague. এবং নির্ভীক, আর ওনার মাথা উঁচু। এই জন্য আজকের যে দ্বন্দ্ব ছিল বা মোকাবিলা ছিল, এটা একটা লেভেল প্লেইং ফিল্ডে ছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাট দ্য সেম লেভেল। তাই সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন, কিন্তু ওবেসি বাবু প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা প্রশ্নে মোক্ষম জবাব দিয়েছেন। তো আদালত ওনাকে এই উপদেশ দিচ্ছে যে নিজের ভাষার ওপরে একটু সংযত হন, সসম্মানে মুক্তি দিচ্ছে। এই আশা নিয়ে আর এই বিশ্বাসের সঙ্গে যে আসাদুদ্দিন ওবেসি এইভাবেই জনগণের সেবা করে যাবেন, পাবলিক লাইফে
যে সমস্ত জরুরি বিষয় আছে সেগুলো সামনে আনবেন আর উন্নতির শিখরে পৌঁছবেন। আজকের মোকদ্দমা এখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।